আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি লাস্ট শর্ট প্রোগ্রামের কেমিস্ট্রির ক্লাসে সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি সালিম সাদমান সিয়াম ভাইয়া, পড়ালেখা করতেছি বুটেক্সে। সো আজকে আমাদের প্রথম চ্যাপ্টারের উপর ক্লাসটা অনুষ্ঠিত হবে। আজকের এই ক্লাসটা যদি তুমি ঠিকমতো করো তাহলে আমাদের বোর্ডে যেই সিকিউ আসবে, এমসিকিউ আসবে এবং ক খ যেগুলো আসবে ইনশাআল্লাহ সব কিছুই আমরা খুব ইজিলি কাভার করতে পারবো এবং খুব সুন্দরভাবে আমরা এগুলোর ব্যাখ্যা সহ কোশ্চিনের অ্যান্সারটা লিখে আসতে পারবো। সো দেখো আজকে আমাদের ক্লাসটা আমরা কিভাবে রেডি করছি। আমাদের ক্লাস আউটলাইনটা তুমি একটু দেখে নিলে বুঝতে পারবা কোনো কিছুই এখানে কিন্তু বাদ থাকবে না। সো এখানে সব কিছু দেখো, কনসেপ্ট রিক্যাপ, ক খ, ফ্ল্যাশ কার্ড, টাইপ ওয়াইজ এমসিকিউ, সিকিউ সব কিছুই কাভার হবে ইনশাআল্লাহ। সো দেখো আমাদের অধ্যায়টা শুরু করার আগে আমরা যেটা করব, এই অধ্যায়টা একটু রিক্যাপ করে নিব। অধ্যায় কি কি ইম্পর্টেন্ট টপিক আছে এবং কোনভাবে কোন চ্যাপ্টার থেকে ক্লাসে কোশ্চিনগুলো আসতে পারে সেগুলো আমরা একটু দেখব। হ্যাঁ, সো দেখো এখানে যে ব্যাপারগুলো আছে, প্রথম চ্যাপ্টারটা খুবই ইজি, রসায়নের ধারণা। সো এখানে প্রথম টপিকটা হচ্ছে রসায়নের পরিচিতি। সো এই পরিচিতি থেকে আমাদের কর মধ্যেও খুব কম কোশ্চিন আসে, তবে এমসিকিউটা বেশি আসে একটু। ঠিক আছে, এখান থেকে এমসিকিউ মোটামুটি কিছু কোশ্চিন দেখা যায়, যেমন রসায়নটা কি, রসায়ন যে শব্দটা, কেমিস্ট্রি যে শব্দটা, এটা কই থেকে আসছে, এই এমসিকিউটা কিন্তু অনেক বেশি আসে। এরপরে আসো রসায়নের পরিধি বা ক্ষেত্রসমূহ। রসায়নের বেশ কিছু ক্ষেত্র আছে, আমরা আশেপাশে আমাদের বায়ু, পানি, তারপরে সার, কাগজ যাই দেখি না কেন এগুলো কিন্তু রসায়নের আলটিমেট বিস্তৃতি। সো দেখো এখানে কিছু জিনিস আমি একটু বলে দিই। এগুলো কাগজের প্রধান উপাদান কি? বাঁশ বা আখের ছোবড়া না? সো বাঁশ বা আখের ছোবড়া থেকে আলটিমেটলি কিন্তু কাগজ তৈরি করা হয়। এই যে কাগজটা তৈরি করা হচ্ছে, এই কাগজ তৈরির মধ্যে যে বাঁশ বা আখের ছোবড়া, এখানে প্রধান উপাদান কি থাকে জানো তো? প্রধান উপাদান থেকে সেলুলোজ। এই দুইটা কোশ্চেনই হচ্ছে ঘুরাই প্রায় এমসিকিউ এর মধ্যে বারবার আসতে দেখা যায়। এছাড়াও বায়ু, পানির মধ্যে পানি থাকে 70%, এইসব জিনিস আমরা জানি, সামনে আরো দেখবো। রসায়ন সম্পর্কিত শাখায় যদি আসি, দেখো আমাদের রসায়ন একটা হচ্ছে অংশ, এর সাথে কিন্তু আমাদের বায়োলজি, তারপরে ফিজিক্স, ম্যাথ অর্থাৎ জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, গণিত সব কিছুই কিন্তু ইন্টারকানেক্টেড। সো এদের মধ্যে জীববিজ্ঞান যেটা আছে এইটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার এক্সামের জন্য। ক বা খ বা হচ্ছে গ ঘতেও মাঝে মাঝে আসতে দেখা যায়। সেটা হচ্ছে জীববিজ্ঞানের মধ্যে দুইটা ক্যাটাগরি এখানে আলোচনা করা যায়। একটা হচ্ছে সালোক সংশ্লেষণ। ঠিক আছে, সালোক সংশ্লেষণ যে প্রক্রিয়ায় আমরা জানি উদ্ভিদ খাদ্য তৈরি করে, গ্লুকোজ তৈরি হয়। সো এই প্রক্রিয়াটা। আরেকটা হচ্ছে আমাদের দেহে পরিপাক হয়, তাই না? পরিপাক হয় বা শ্বসন হয়। এই শ্বসনের ফলে যে আমাদের খাদ্যটা ভেঙে কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়, এখান থেকে কোশ্চিনটা কিন্তু এইভাবে সেট করা থাকে। রসায়ন পাঠের গুরুত্ব ইজিলি তুমি বুঝতে পারবা। তারপরে আসো রসায়নের অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়া। এইটাকে তোমরা সব সময় এমসিকিউ এবং সিকিউ এর জন্য অনেকগুলো স্টার মার্ক করো, মানে অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে 6টা ধাপ আছে, 6টা ধাপ আমি লিখে রাখছি, তবে এখন আমি জাস্ট রিক্যাপ করতেছি। তোমাকে এই 6টা ধাপ সিরিয়ালি মুখস্থ করা লাগবে। এমসিকিউ এর মধ্যে কিভাবে দেয় কোশ্চেনগুলো, যে আমাদের গবেষণা প্রক্রিয়ার দ্বিতীয় ধাপটার নাম কি, তৃতীয় ধাপটার নাম কি, বা তোমাকে এই পুরো জিনিসটা নিয়ে ব্যাখ্যা করতে বলতে পারে, বা দুই একটা জিনিস তোমাকে বলতে পারে ব্যাখ্যা করো। ঠিক আছে, এরপরে আসো লাস্ট, এটাও অনেক ইম্পর্টেন্ট, এটাও তুমি অনেকগুলো স্টার মার্ক দিবা, যে রসায়নে বিভিন্ন আমরা রাসায়নিক দ্রব্যগুলো ইউজ করি। এই দ্রব্যগুলো কি সবগুলো আমাদের জন্য ভালো নাকি ক্ষতিকর, নাকি কেমন ক্ষতিকর, লেভেল দিয়ে দিবে এক একটা। সো তারপরে এদের আবার চিহ্ন দেওয়া থাকবে, যাতে আমরা দেখেই বুঝতে পারি এদেরকে আমরা কিভাবে সংরক্ষণ করব, কোন পদ্ধতিগুলো ব্যবহার করে এগুলোকে আমরা হচ্ছে ইউজ করব। ঠিক আছে, সো এখানে বিভিন্ন রকম রাসায়নিক দ্রব্য আছে, ব্যবহারের সতর্কতা চিহ্ন আছে। যেমন আমি যদি তোমাকে বলি কোরোসিভ, মানে হচ্ছে সেটা হচ্ছে বেশ আমাদের হচ্ছে ক্ষয়কারী একটা পদার্থ। এরপরে আমাদের আছে হচ্ছে এক্সপ্লোসিভ, বিস্ফোরক পদার্থ। তারপর ট্রিফয়েল জাতীয় চিহ্ন, যেটা অনেক বেশি ক্ষতিকর। এরপর টক্সিক আছে, পরিবেশের জন্য ক্ষতিকর আছে, বেশ অনেকগুলো। যারা পড়ালেখা করছো তারা নিশ্চয়ই রিলেট করতে পারছো। সব কিছু আমি টাইপ ওয়াইজ আলোচনা করবো, এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে, তো আমরা তাহলে শুরু করতেছি আমাদের ক্লাসটা। আমি তোমাকে ওভারভিউ দিয়ে দিচ্ছি একটা, এখন আমরা ক খটা স্টার্ট করব। ক খ দিয়ে আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে। সো ক খ ফ্ল্যাশ কার্ডসের মধ্যে আমরা যেটা রাখছি, তোমাকে আমি যেটা বলবো, আমাকে প্রথমে কোশ্চিন দেওয়া হবে। কোশ্চিনটা আমি যখন দিব তুমি একটু মনে করার চিন্তা করবা, যেহেতু এটা লাস্ট শর্ট, মনে করবা। এরপরে উত্তর চলে আসবে, তার আগে তুমি অবশ্যই মনে করবা। সো মনে করলে ভালো, বাট মনে না পড়লেও ভাইয়া তো আসি, মনে করাই দিব। সো এখানে দেখো জ্ঞানমূলক কোশ্চিন। এখন দেখো রসায়ন কাকে বলে। প্রথম কোশ্চিনটা কি বলছে ভাইয়া? রসায়ন কাকে বলে। একটা কোশ্চিন হইলো, বলো। এইসব কোশ্চিন তো আমরা অনেক অভ্যস্ত। সো দেখো রসায়ন কাকে বলে। আমরা পদার্থ আছে না আমাদের, এই যে এটা একটা পদার্থ, কলম একটা পদার্থ, এরকম যে কোনো পদার্থের যে গঠন, ধর্ম আর পরিবর্তন নিয়ে যেখানে আলোচনা করা হয়, পদার্থের গঠন, তারপরে ধর্ম আর পরিবর্তন নিয়ে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেটাই হচ্ছে কি রসায়ন। এখন আসো এর পরের কোশ্চেনটা কি বলছে, আলকেমি কি।
আলকেমি কি এটা চিন্তা করো একটু, আলকেমি বই অনেকে শুনছো তাই না? সো আলকেমি কি তোমরা চিন্তা করো, যদি মনে না পড়ে মিলাই নাও যে প্রাচীন ও মধ্যযুগীয় রসায়ন চর্চাকে আলকেমি নামে ডাকা হয়। প্রাচীন ও মধ্যযুগীয় রসায়ন চর্চা, ঠিক আছে, মানে আগে যে রসায়ন চর্চাগুলো প্রচলন ছিল সেটাকে হচ্ছে আলকেমি নামে অভিহিত করা হয়। ওকে, ভারী ধাতু কি ভাইয়া? এই কোশ্চিন আশা করি তোমাদের এখন কেউ আটকাইতে পারবে না। ভারী ধাতু কি? মানে ভারী, ভারী মানে কি? যার ওজন বেশি, যার হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর বেশি, যার হচ্ছে পারমাণবিক সংখ্যা বেশি, ভর বেশি হলে যার ঘনত্ব বেশি, এদেরকে বলা হয় ভারী ধাতু। তাহলে দেখো যেসব ধাতুর আপেক্ষিক পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা এবং ঘনত্ব অনেক বেশি, তাদেরকে আমরা বলবো কি ভাইয়া? ভারী ধাতু। যেমন ভারী ধাতুর কয়েকটা উদাহরণ যদি আমি দিয়ে দিই, সেটা হচ্ছে এরকম কোশ্চিন আসলে ভালো মার্কস পাওয়ার জন্য কি করবা, তোমার যদি এক্সাম্পল মনে থাকে সেটা একটু লিখে ফেলবা। যেমন আমরা হচ্ছে পিবি লেড দিতে পারি, তারপর হচ্ছে এটা কি মার্কারি বলা হয়, মার্কারি দিতে পারি, এরকম এক্সাম্পল দুই একটা লিখে ফেলবা, ঠিক আছে? ওকে, তারপরে আসো সালোক সংশ্লেষণ কাকে বলে? ভাই ক্লাস 5 থেকে পড়তেছো। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি হয়? কার্বন ডাইঅক্সাইড আর পানির উপস্থিতিতে সূর্যালোক যখন থাকবে, সূর্যালোক এবং ক্লোরোফিলের উপস্থিতিতে উদ্ভিদ গ্লুকোজ এবং অক্সিজেন যে তৈরি করতেছে, এটাই হচ্ছে সালোক সংশ্লেষণ। পুরো ব্যাপারটা লেখা আছে, দেখো এই যে কার্বন ডাইঅক্সাইড এবং পানির সমন্বয়ে এই যে গ্লুকোজ মানে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে, এটাকেই বলা হয় আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। কয়েকটা জিনিস এখানে মাথায় রাখবা, সেটা হচ্ছে ক্লোরোফিলের সহায়তা নেওয়া হয় এবং এখানে সূর্যালোকের সহযোগিতা থাকে, এই দুটা প্রভাবক হিসেবে কাজ করতেছে। সো এখানে সব থেকে ভালো হয় কি জানো? তুমি যদি খ নাম্বারে আসে একটা রিয়াকশন লিখে ফেলবা। তুমি এখানে একটা রিয়াকশন আছে বইয়ের মধ্যে, অবশ্যই এটা দেখবা, যেহেতু এটা ক নাম্বারে আসছে আমি অ্যাড করতেছি না। সো রিয়াকশনটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর পানি লিখবা, এরপরে দিবা গ্লুকোজ আর হচ্ছে আমাদের অক্সিজেন, মাঝখানে সূর্যালোক আর ক্লোরোফিল প্রভাবক হিসেবে দেখাই দিবা। আশা করি বুঝতে পেরেছো। সো নেক্সট হচ্ছে খাবার থেকে আমরা কিভাবে শক্তি পাই? ভাই খাবার তুমি যেটা খাচ্ছ সেই খাবারটা তোমার দেহে যদি পরিপাকই না হয় তাহলে তুমি কি সেটা শক্তি পাবা? না। তার মানে তুমি খাবার থেকে শক্তি পাচ্ছ, আমাদের দেহে বিপাক ক্রিয়া ঘটে এবং এই বিপাক ক্রিয়ার ফলে আমাদের দেহে খাবারের মধ্যে যে পুষ্টি উপাদানগুলো আছে সেগুলো আমাদের রক্তের সাথে বা অন্যান্যভাবে মিশে যায়, ফলে আমরা শক্তি পাই, ঠিক আছে? সো আমরা আশা করি বুঝতে পারতেছি। ওকে, নেক্সট চলো, ডিএনএ কি ভাই? ডিএনএ কি? ডিএনএ এর ফুল ফর্মটা লিখে দাও, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, দ্যাটস ইট, এটুকু লিখলেই হয়ে যাবে, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। সো ডিএনএ নিয়ে আমাদের অনেক পড়ালেখা সামনে আছে, তবে তোমরা সেটা হচ্ছে সামনে এইচএসসি তে উঠলে আশা করি বুঝতে পারবা। আচ্ছা, কোয়ান্টাম মেকানিক্স কি? কোয়ান্টাম মেকানিক্স মানে কি? যেখানে ফিজিক্সের ব্যাপার-স্যাপার এবং এখানে গাণিতিক হিসাব নিকাশ করা হয়, সো এটুকু লিখলেই হয়ে যাবে। সো কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে এক ধরনের গাণিতিক হিসাব নিকাশ, যা হচ্ছে পরমাণুর গঠন ব্যাখ্যা করা যায় যার মাধ্যমে, ঠিক আছে? সো গাণিতিক হিসাব নিকাশ পর্যন্ত লিখবা, তার মাধ্যমে পরমাণুর গঠন কি ব্যাখ্যা করা যাচ্ছে। ওকে, নেক্সট চলো, গবেষণা কাকে বলে? ভাই কোনো কিছু নিয়ে তুমি যদি একটু থিসিস টাইপের করো, পরীক্ষা নিরীক্ষা করো, তাহলে সেটাকেই গবেষণা বলা হয়। তো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার চেষ্টা, এটাকেই বলা হয় গবেষণা। পরীক্ষা নিরীক্ষার সাহায্যে কোনো কিছু একটা জানার চেষ্টা করতেছো, সেটা তুমি এমনিভাবে করতে পারো, আর যদি পরীক্ষা নিরীক্ষার সাহায্যে করো সেটাকেই বলা হবে গবেষণা। ক্লিয়ার আশা করি। নেক্সট চলো, ওজোন স্তর ক্ষয়কারী গ্যাস কোনটি? ভাইয়া আমরা জানি সিএফসি। সিএফসি মানে কি? ক্লোরোফ্লোরোকার্বন, খুব ক্ষতিকর, যেগুলো আমরা রেফ্রিজারেটর বা এসি চালানোর ফলে পরিবেশে ছড়ায় যাচ্ছে, ওদেরকে বলা হয় কি? ওজোন স্তর ক্ষয়কারী গ্যাস। তাহলে এই যে সিএফসি মানে হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখলেই হয়ে যাচ্ছে। নেক্সট আসো, প্রিজারভেটিভস কাকে বলে? ভাইয়া আমাদের খাদ্যগুলো সচরাচর বেশি দিন তো ভালো থাকে না, তাই না? সো এটাকে বেশি দিন ভালো রাখতে হবে, তাহলে খাদ্য সংরক্ষক লাগবে। তো খাদ্য সংরক্ষকের নামই হচ্ছে প্রিজারভেটিভস। এখন প্রিজারভেটিভ জিনিসটা কি? যে তুমি খাদ্য সংরক্ষণ করবে, এর জন্য কি ক্ষতিকারক কিছু মিশাবা? না, অবশ্যই তুমি পরিমিত পরিমাণে অবশ্যই নিরাপদ কিছু একটা মিশাবা, যাতে খাদ্যটা দীর্ঘ সময় ভালো থাকে। সো এটাকেই বলা হয় প্রিজারভেটিভস। সো যেসব রাসায়নিক পদার্থ পরিমিত পরিমাণে ব্যবহারের মাধ্যমে খাদ্য সামগ্রী প্রক্রিয়াজাত করে দীর্ঘ সময় সংরক্ষণ করা হয়, তাদেরকে বলা হয় প্রিজারভেটিভ বা খাদ্য সংরক্ষক, ঠিক আছে? ক্লিয়ার আশা করি। সো নেক্সট দেখো, অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়া দ্বিতীয় ধাপটি কোনটি? ভাইয়া একটু চিন্তা করো, আমি তোমাদের ততক্ষণে দেখাই আসি যে আমি তোমাকে যে স্লাইডটা দিছিলাম, এই স্লাইডে কিন্তু লেখা ছিল, দেখো প্রথম ধাপ হচ্ছে বিষয়বস্তু নির্ধারণ, এটা কিন্তু ডিরেক্ট আসবে যে তোমার অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়ার তৃতীয় ধাপ কোনটি, তখন এটা লেখা লাগবে। সো প্রথম ধাপ হচ্ছে বিষয়বস্তু নির্ধারণ, দ্বিতীয় ধাপ হচ্ছে বিষয়বস্তু সম্পর্কে সম্যক জ্ঞান ধারণা অর্জন, থার্ড হচ্ছে প্রয়োজনীয় বস্তু পরীক্ষা প্রণালী নির্ধারণ, ফোর্থ হচ্ছে পরীক্ষা শুরু করা। তার মানে একটা পরীক্ষা শুরু করার আগে তোমাকে বেশ কিছু ধাপ কিন্তু অতিক্রম করে আসা লাগতেছে। প্রথমে তোমার বিষয়বস্তু নিয়ে আগে বিষয়বস্তু সেট করা লাগবে, ওই বিষয়বস্তু সম্পর্কে ধারণা নেওয়া লাগবে। এবার তোমার পরীক্ষা শুরু করার আগে কি অ্যাপারেটাস লাগবে না? বিভিন্ন অ্যাপারেটাসগুলো এবার তোমার নেওয়া লাগবে, তারপর পরীক্ষা শুরু করবা। মানে পরীক্ষা করার পর বিভিন্ন ডেটা নেওয়া লাগে না? পরীক্ষায় ধরো এর ভ্যালু আসছে এত, এর ভ্যালু আসছে এত, ডেটাগুলো নিবা, অ্যাট লাস্ট তুমি ডেটাগুলোকে
কালেকশন করে ফলাফল পাবলিশ করে দিবা, ঠিক আছে? নিজে চিন্তা করো, তোমার একটা পরীক্ষার হচ্ছে রেজাল্ট বের করছে, রেজাল্ট বের করার প্রসেসটা মনে করলে এটা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ মনে থাকবে। সো দেখো তাইলে আমাদের মোটামুটি শেষ মনে হয় ক নাম্বার, তাই না? প্রায় শেষের দিকে। সো অনুসন্ধান গবেষণা প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ তো বুঝছই। দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে বিষয়বস্তু সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন বা ধারণা রাখা। থার্ড হচ্ছে আমাদের অনুসন্ধান গবেষণা প্রক্রিয়ার তৃতীয় ধাপ কোনটি? তৃতীয় ধাপ হচ্ছে আমাদের অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার তৃতীয় ধাপ আমাদের মোটামুটি যে আমরা পরীক্ষাটা করব এর আগে বেশ কিছু অ্যাপারেটাস যেগুলো লাগে সেগুলোকে কালেক্ট করা, যেমন কাজের পরিকল্পনা প্রণয়ন করা এবং তোমার যে হচ্ছে উপকরণগুলো লাগবে সেগুলোকে সংগ্রহ করা, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। সো আমাদের পরের কোশ্চেনটা কি ভাইয়া? রসায়ন গবেষণাগার কাকে বলে? সো রসায়নের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যেখানে করা হয় সেটাই তো রসায়ন গবেষণাগার। তো চলো আমরা দেখে নিই। আমাদের এখানে দেখো বলা আছে যে রসায়নের পরীক্ষা নিরীক্ষা বা গবেষণা করা হয় যেখানে, সেটাকেই বলা হয় রসায়ন গবেষণাগার পরীক্ষাগার, ঠিক আছে? এটাকে আবার ল্যাবরেটরিও বলা হয়। ওকে, নেক্সট চলো। নেক্সট আমাদের বলছে ট্রিফয়েল কাকে বলে? ট্রিফয়েল কি? আমাদেরও যে ক্ষতিকারক রশ্মি যেটা, এটা আন্তর্জাতিকভাবে বোঝানোর জন্য একটা চিহ্ন দেওয়া হয়, সেটাকে বলা হয় ট্রিফয়েল, ঠিক আছে? এটা খুবই ক্ষতিকর। এই ক্ষতিকর চিহ্নটা যদি তুমি দেখো, এটা অনেক তেজস্ক্রিয় ধর্ম ব্যাপারগুলো প্রকাশ করে। সো তেজস্ক্রিয় রশ্মি কি করে? আমাদের মানব দেহকে বিকলাঙ্গ করে ফেলে, ক্যান্সার সৃষ্টি করতে পারে। সো এইগুলো নিয়ে বিস্তারিত পড়ালেখা আমাদের হচ্ছে লাস্টের দিকে এমসিকিউ এর মধ্যে আমরা কিন্তু টাইপ ওয়াইজ এটা আলোচনা করব। সো দেখো বলা আছে অতিরিক্ত ক্ষতিকর আন্তর্জাতিক যে তেজস্ক্রিয় রশ্মি চিহ্নকে ট্রিফয়েল বলা হয়, ঠিক আছে? সো এটা হচ্ছে ট্রিফয়েল এবং এটা বেশ ক্ষতিকর, এটা হচ্ছে টক্সিক এবং এটা রেডিও অ্যাক্টিভিটিও কিন্তু দেখায় এখানে, এই জিনিসটা মাথায় রাখবো। ওকে, নেক্সট চলো। দাহ্য পদার্থ কাকে বলে? দাহ্য মানে কি? যারা জ্বলতে পারে তাদেরকেই মোটামুটি দাহ্য পদার্থ বলে, যেমন ফ্লেমেবল সাবস্টেন্স। সো এদেরকে আমরা দাহ্য পদার্থ বলে থাকি। তুমি যেটা করতে পারো, যেসব পদার্থ সহজে আগুন ধরে যায় এবং প্রচুর তাপ উৎপন্ন করে তাদেরকে দাহ্য পদার্থ বলে। তুমি যেটা করতে পারো, তুমি এখানে বেশ কিছু এক্সাম্পল আছে না তোমার বইয়ে ফ্লেমেবল সাবস্টেন্সের, বা একটু আগেও যে ট্রিফয়েলের যেই ব্যাপারটা ছিল, এগুলোর ক্ষেত্রে তুমি তো ক নাম্বার লিখতেছো, কিছু এক্সাম্পল তুমি কিন্তু দিয়েই দিতে পারো, তাইলে কিন্তু ফুল মার্কস তুমি এখান থেকে কোনো রকম নাম্বার কাটা যাবে না। ধরো সঙ্গে একটু ভুল হয়েছে, এক্সাম্পল দেখে স্যার নাম্বার দিয়ে দিবে। এই ব্যাপারগুলো মাথায় রাখবে, তাইলে তোমার কোনো নাম্বার কাটা যাবে না। ওকে, নেক্সট আমাদের তাহলে জ্ঞানমূলক শেষ। অনুধাবনমূলক, সেম ভাবে অনুধাবনমূলক কোশ্চিন আমি তোমাকে পড়াই দিব। তবে ব্যাপারটা হচ্ছে যে তোমাকে অবশ্যই কোশ্চিনটা দেখে আগে চিন্তা করতে হবে, তারপরে তুমি অ্যান্সারটা সাথে নিজের চিন্তাটা মিলাই নিবা, তাহলে তোমার রিভিশনটা একই সাথে তোমার হচ্ছে রিভিশনের সাথে সাথে কি যাচাই প্রস্তুতিটাও কিন্তু যাচাই হয়ে যাবে। ওকে, সো নেক্সট দেখো আমাদের প্রথম কোশ্চিন কি বলছে? কাঠ কয়লা পোড়ানো একটি রাসায়নিক পরিবর্তন। আমি প্রতিটাতে যদি একটু হালকা করে বলে দিই, কাঠ কয়লা কি? কার্বন না? এখন পোড়াইলে কি হয়? অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হয় না, তাহলে কার্বন আর অক্সিজেন পুড়ে কি হয়? কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, আর এখানে তাপ তৈরি হয়। তাহলে চিন্তা করো এটা একটা রাসায়নিক পরিবর্তন কেন বলা হচ্ছে? কারণ রাসায়নিক পরিবর্তনে কি হয়? কার্বন একটা এক জাতীয় পদার্থ ছিল, সেখান থেকে সম্পূর্ণ ভিন্নধর্মী কার্বন ডাই অক্সাইড পেয়ে গেলা, দ্যাটস মিন এটা কি? রাসায়নিক পরিবর্তন। সেটাই বলা হয়েছে। দেখো কাঠ কয়লা মূলত কার্বনের যৌগ, সেই যে কার্বন অক্সিজেন পুরায় কার্বন ডাই অক্সাইড পাচ্ছ, যে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয় যা সম্পূর্ণ ভিন্নধর্মী। এই ভিন্নধর্মী যদি কিছু পাওয়া যায় সেটাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। আর সেম জিনিস সেমই জাস্ট ভৌত অবস্থার পরিবর্তন হয়, তখন সেটা কি? ভৌত পরিবর্তন। আমরা আশা করি জানি। ওকে, সো নেক্সট চলো। খাদ্যদ্রব্যের রাসায়নিক পদার্থের ক্ষতিকারক প্রয়োগগুলো কি কি? দেখো খাদ্যদ্রব্যের রাসায়নিক যে পদার্থগুলো আছে এগুলোর বেশ কিছু ক্ষতিকারক প্রয়োগ আছে। যেমন তুমি যদি এক্সট্রা করে কৃত্রিম রং ইউজ করো খাবারে, সেটা খারাপ। এছাড়াও দেখো আরো অনেক কিছু আছে। দেখো এখানে আছে হচ্ছে অনুপযোগী খাবার, অনুপযোগী রং, ঠিক আছে? ওই যে কাচ্চি টাচ্চিতে যেমন বাইরে ইউজ করা হয়, ফুড কালার ইউজ করা হয়। তারপর নিষিদ্ধ ও খাবারের অনুপযোগী প্রিজারভেটিভ ব্যবহার, মানে খাবারের অনুপযোগী প্রিজারভেটিভ তুমি যদি ইউজ করো সেটাও ক্ষতিকর, এবং তুমি ফসল ফলাইতে যে ধরো খাদ্যদ্রব্যে অতিরিক্ত কীটনাশক ইউজ করছো সেটাও ক্ষতিকর। সো এইগুলো হচ্ছে খাদ্যদ্রব্যের রাসায়নিক পদার্থের ক্ষতিকারক প্রয়োগগুলা। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড গ্যাসটি পরিবেশের জন্য ক্ষতিকর? অবশ্যই ক্ষতিকর, কারণ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস। দেখো কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কি ভাইয়া? একটা গ্রিন হাউস গ্যাস। এটার কোনোভাবে অ্যান্সারটা আসে নাই, এটা হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস। আমি একটু লিখে দিই গ্রিন হাউস গ্যাস। সো গ্রিন হাউস গ্যাসগুলো কি করে? গ্রিন হাউস গ্যাসগুলো পরিবেশের যে আমার সূর্য থেকে যে আলোক রশ্মিটা আসে সেটা শোষণ করে নেয়, ধরে রাখে, যার ফলে কি হয়? পরিবেশের তাপমাত্রা বাড়ে, গ্লোবাল ওয়ার্মিং হয়। পরিবেশের তাপমাত্রা বাড়লে কি হয় বলো তো? আমাদের যে মেরু অঞ্চলে যে বরফগুলো আছে সেগুলো কিন্তু গলে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে? আমাদের যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আছে এটা আস্তে আস্তে বরফ গলে কি হচ্ছে? পানির উচ্চতা বাড়ছে। তো আমাদের পুরো পরিবেশের মধ্যে কিন্তু একটা খারাপ অবস্থা সৃষ্টি হচ্ছে এবং আলটিমেট জলবায়ু পরিবর্তন হওয়ার একটা আশঙ্কা দেখা যাচ্ছে। সো কার্বন ডাইঅক্সাইড পরিবেশের জন্য ক্ষতিকর, এই জিনিসটা বলে ফেলবা, এইভাবে তুমি ব্যাখ্যাটাকে সাজাই ফেলবা। ওকে, নেক্সট জীববিজ্ঞানের সাথে রসায়নের দুটি সম্পর্ক লিখো। আগেই বলে আসছি ভাই, একটা বলছিলাম হচ্ছে সালোক সংশ্লেষণে,
সালোক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ খাদ্য তৈরি করে। আরেকটা বলছিলাম আমাদের খাদ্যদ্রব্য যখন পরিপাক হয় তখন শ্বসন হয়, এই সালোক সংশ্লেষণের মাধ্যমে যে খাদ্যটা হচ্ছে গ্লুকোজ, সেই গ্লুকোজটা শ্বসনে ভেঙে যেয়ে কার্বন ডাইঅক্সাইড আর কি শক্তি উৎপন্ন করতেছে। সো এই হচ্ছে তোমার মোটামুটি দুইটা প্রক্রিয়া। সো এখানে পুরো জিনিসটা বলা আছে, দেখো সালোক সংশ্লেষণের ব্যাপারটা বলা আছে, সবুজ অংশে গ্লুকোজ তৈরি হচ্ছে। সো একটু সব বলা আছে কিভাবে, আবার বিভিন্ন জীব যে খাদ্য গ্রহণ করে তা শ্বসনের মাধ্যমে ভেঙে মোটামুটি আমাদের শরীরে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। এছাড়াও আমাদের শরীরে যেসব জিনিসগুলো আছে, যেমন আমাদের হচ্ছে আমরা খাদ্য খাচ্ছি, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, তারপর হচ্ছে শর্করা, কার্বোহাইড্রেট, এগুলো কিন্তু ভেঙে ভেঙে আমাদের আলটিমেটলি শরীরে পুষ্টি উপাদানগুলো জমা হচ্ছে। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখবা। ওকে, তারপরে আমাদের কি আছে, এখানে ওই কোশ্চিনটা আবার দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইডের একটু চেঞ্জ, মানে দেখো কি হয়েছে, এটা কি কার্বন ডাইঅক্সাইডেরটা হচ্ছে কোশ্চিনটা এখানে ছিল, তো এরপরে অ্যান্সারটা একটা পেজের পরে চলে গেছে। সো এটা দেখে নিও, অসুবিধা নাই। ওকে, নেক্সট, মোমে আগুন জ্বালানো রাসায়নিক পরিবর্তন। ভাইয়া মনে রাখবা মোমের এই কোশ্চিনটা কিন্তু এমসিকিউ এর মধ্যে আসবে। মোম হচ্ছে তোমার হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন মানে কি, এখানে কার্বন আর হাইড্রোজেন থাকবে। যে কোনো প্রকার হাইড্রোকার্বনকে তুমি যখন হিট দিবা, এই মোমকে যখন তুমি তাপ দিবা, মানে অক্সিজেনের সাহায্যে বিক্রিয়া করাবা, তখন এখানে দুইটা জিনিস তৈরি হয়। হাইড্রোকার্বনকে তাপ দিলে দুইটা জিনিস তৈরি হয়, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর একটা হচ্ছে পানি। আর তাপ কেন দিছো? তাপ পাওয়ার জন্য, মানে অক্সিজেনের মধ্যে জ্বালাইছো কেন? তাপ পাওয়ার জন্য। সো তাপ। সো দেখো এখানে কি হয়েছে, রাসায়নিক পরিবর্তন হয়েছে না, হাইড্রোকার্বন চেঞ্জ হয়ে কিসে হয়েছে, কার্বন ডাইঅক্সাইডে ফর্ম হয়েছে, পানিতে ফর্ম হয়েছে। ঠিক আছে, তার মানে এটা কি রাসায়নিক পরিবর্তন। সো এই জিনিসটা এখানে লেখা আছে। মোম হলো কার্বন গঠিত যৌগ, কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত। এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। সো মোম জ্বালালে মোমের দহন ঘটে, এতে কার্বন ডাইঅক্সাইড আর জলীয় বাষ্প উৎপন্ন হয়, যেটা আমি আগের স্লাইডে দেখাই দিছি। সো এই জন্য সম্পূর্ণ আলাদা এরা মোম থেকে, তাই এদেরকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। ক্লিয়ার তো? সো আমাদের অনুধাবনমূলক কোশ্চেনগুলো এগুলোই ছিল। আমরা আশা করি অনুধাবনমূলক কোশ্চেনগুলো খুব ইজিলি বুঝতে পারছি। আরেকটা কোশ্চেন আমি তোমাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে ধরো আম কাঁচা আছে, তখন কি আছে, আমের মধ্যে সাকসিনিক অ্যাসিড আছে, ম্যালিক অ্যাসিড আছে। যখন সাইট্রিক অ্যাসিড আছে, সরি। সো যখন আম পেকে যাচ্ছে তখন কি হবে, যখন আম পেকে যাচ্ছে তখন সেগুলো পরিবর্তিত হয়ে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হবে। সো এই জিনিসটা কিন্তু আসতে পারে, এই জিনিসটা অনুধাবনমূলকে চলেই আসতে পারে। সো এখন আমরা যে অংশে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের টাইপ ওয়াইজ এমসিকিউ। সো ভাইরা এখন আমরা টাইপ ওয়াইজ এমসিকিউ নিয়ে আলোচনা করব। সো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা যেটা করব, এই টাইপ ওয়াইজ এমসিকিউকে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট অংশে ভাগ করছি। এর বাইরে এখানে যা আছে এইগুলো কিন্তু সবই ইম্পর্টেন্ট টপিক। এখন আমি তোমাকে কি করব, কোনটা কেমন ইম্পর্টেন্ট সেটা একটু বুঝাই দিব। দেখো এখানে অনেকগুলো টাইপ লেখা আছে, রসায়নের পরিচিতি সম্পর্কিত, রসায়নের ক্ষেত্রগুলো, রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক রিলেটেড, রসায়নের গবেষণা সম্পর্কিত এবং ল্যাবরেটরির সতর্কতার প্রতীক সম্পর্কিত। এই যে চারটা টাইপের মধ্যে 2 নাম্বার টাইপটা একটু লেস ইম্পর্টেন্ট। ঠিক আছে, রসায়নের সাথে অন্যান্য শাখার যে সম্পর্ক এটা একটু লেস ইম্পর্টেন্ট। তো চারটা টাইপের মধ্যে আমি এটাকে হচ্ছে 1 স্টার দিলাম। ঠিক আছে, ওকে। তাহলে আমি রসায়নের পরিচিতি সম্পর্কিত যেটা আছে এটাকে আমি আরেকটু হাইলাইট করব, এটা 2 স্টার। আর আমাদের গবেষণা রিলেটেড যেটা আছে এটা হচ্ছে আমার 3 স্টার। ঠিক আছে, 3 স্টার। আর আমাদের লাস্ট যেটা আছে এটা মোস্ট ইম্পর্টেন্ট, এখানকার ল্যাবরেটরি সতর্কতা সম্পর্কিত যেটা, এটা হচ্ছে আমাদের 4 স্টার। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি টাইপ অ্যানালাইসিস পার্টটা। আমরা আশা করি বুঝতে পেরেছি আমাদের কোন কোন টাইপ নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি এখানে। সো এখন দেখো আমাদের প্রথম যে টাইপটা আছে সেই টাইপটার কিছু পয়েন্ট আমরা রিক্যাপ করব। দেখো প্রথম টাইপটা কি আছে, রসায়নের পরিচিতি সম্পর্কিত। সো রসায়নের পরিচিতি মানে কি, আমরা জানি রসায়নটা কিভাবে আলটিমেটলি হচ্ছে যাত্রা শুরু হয়েছে। তো তুমি জানো যে রসায়ন যে শব্দটা এটা কিন্তু প্রাচীন একটা শব্দ, আলকিমিয়া থেকে আসছে। কি থেকে আসছে? আলকিমিয়া। কি থেকে আসছে ভাইয়া? আলকিমিয়া থেকে আসছে। এবং আলকিমিয়া হচ্ছে একটা আরবি শব্দ। কি শব্দ ভাইয়া? আলকিমিয়া কিন্তু একটা আরবি শব্দ। এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আরবি শব্দ, এই আরবি শব্দ আলকিমিয়া থেকে পরবর্তীতে কি আসছে? সিএইসি, কিমি। কিমি মানে কিমি, বা হচ্ছে এটাকে আবার কেমি লেখে, আর অনেকে এইভাবে কিমি লেখে। সো যাই হোক, এই কিমি থেকে পরবর্তীতে আলটিমেটলি কেমিস্ট্রি শব্দটা আসছে বা রসায়ন শব্দটা উৎপত্তি হয়েছে। ঠিক আছে, আমরা আশা করি বুঝতে পেরেছি যে আলকেমিয়া আরবি শব্দ, এখান থেকে মোটামুটি কেমিস্ট্রিটা আসছে। ওকে, এখন আসো আমাদের হাইড্রোকার্বন। এর পরের ধাপটা কি ছিল? হাইড্রোকার্বন ছিল। সো হাইড্রোকার্বনের যে অংশটা, এখানে আরো কিছু জিনিস আছে আমি দেখাবো। হাইড্রোকার্বন কি? হাইড্রোকার্বন হচ্ছে মোটামুটি মোম। মোম হচ্ছে একটা হাইড্রোকার্বন। মোম আমাদের কি মোটামুটি হাইড্রোকার্বন। এই মোমের মধ্যে কি আছে? কার্বন আর হাইড্রোজেন আছে। সো এই কার্বন আর হাইড্রোজেন দিয়ে যে মোম গঠিত, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইনফো। সো এখানে তুমি যখন অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করবা, এটা রাসায়নিক পরিবর্তন হবে, মানে কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি হবে, আর এখানে মোটামুটি হিট জেনারেট হয়। সো এই জিনিসটা মাথায় রাখাটা ইম্পর্টেন্ট। এরপরে আসো আমাদের যে আম আছে, কাঁচা আম। সো এই যে কাঁচা আমের মধ্যে এক ধরনের অ্যাসিড থাকে এবং এটা পাকলে আরেক ধরনের রাসায়নিকে সেটা রূপান্তরিত হয়। সো কাঁচা আমে আমাদের যে অংশটা থাকে সেটা হচ্ছে ম্যালেইক অ্যাসিড। ম্যালেইক
অ্যাসিড, এটা তো তোমরা জানোই ম্যালিক অ্যাসিড থাকে, আর একটা কি থাকে ভাইয়া, সাকসিনিক অ্যাসিড। সো ম্যালিক অ্যাসিড আর আমাদের এখানে কি থাকে, সাকসিনিক অ্যাসিড। ওকে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি আমের ব্যাপারটা। এবং যখন আমটা পেকে যায়, যখন আমটা কাঁচা থেকে পাকা আমে কনভার্ট হয়, তখন এই অ্যাসিডগুলো মোটামুটি আমাদের আরও কিছু রাসায়নিক পদার্থে পরিণত হয়, কারণ এটা কি হয়, মিষ্টি হয়, তখন এটা গ্লুকোজ আর ফ্রুক্টোজে কনভার্ট হয়ে যায়। তো এটা হয়ে যায় গ্লুকোজ এবং ভাইয়া কি, ফ্রুক্টোজ। ব্যাপারটা ক্লিয়ার আশা করি। আচ্ছা, উপরে আমি কিছু অংশ ফাঁকা রেখে আসছিলাম, এখানে চলো আমরা একটু ফিরে যাই। আলকিমিয়া হচ্ছে আরবি শব্দ, তাই না? সো এখানে আলকিমিয়া আরবি শব্দ ঠিক আছে, এবং এই যে কেমিস্ট্রির উৎপত্তি, কেমিস্ট্রির তাহলে জনককে সেটা তো জানা লাগবে। সর্বপ্রথম জাবির ইবনে হাইয়ান নামে একজন আছে, তিনি হচ্ছে গবেষণাগারে প্রথম গবেষণাটা করেন। তবে প্রকৃতি নিয়ে, প্রকৃতির প্রাকৃতিক কেমিস্ট্রি নিয়ে, প্রাকৃতিক রসায়ন নিয়ে আমাদের মূলত কাজ করেন হচ্ছে অ্যান্টনি ল্যাভোইসিয়ে। এজন্য আমাদের হচ্ছে আধুনিক রসায়নের জনক, যে আধুনিক রসায়নের জনক এটা বলা হয়, আধুনিক রসায়নের জনক তাকে বলা হয় কাকে, অ্যান্টনি ল্যাভোইসিয়েকে। এই তথ্যটা ইম্পর্টেন্ট, মনে রাখবো আমরা, হ্যাঁ, অ্যান্টনি ল্যাভোইসিয়ে, অ্যান্টনি ল্যাভোইসি। আচ্ছা, আরো কিছু তথ্য আছে, যেমন আমাদের এই কেমিস্ট্রির উৎপত্তির আগেও কিন্তু আমাদের প্রাগৈতিহাসিক আমাদের কিছু কাল ছিল। প্রাগৈতিহাসিক কালে মোটামুটি আমাদের যে মানব সভ্যতাটাকে, এটাকে অনেক দূর আগায় নিয়ে গেছে ব্রোঞ্জ তৈরি, ব্রোঞ্জ। তার মানে এই যে মানব সভ্যতাকে আগায় নিয়ে গেছে কি তৈরি, ব্রোঞ্জ। এই ব্রোঞ্জের যেই রাসায়নিক এলিমেন্টগুলো লাগে, এটা কিন্তু এক্সামে আসে। ব্রোঞ্জ তৈরি করতে লাগে হচ্ছে আমার কপার আর টিন। কি লাগে ভাইয়া, কপার এবং টিন লাগে। সো কপার এবং টিন লাগে। কপারটা থাকে হচ্ছে ভাইয়া 90%, কত পার্সেন্ট, 90%। আর টিন থাকে, টিনের টি থেকে মনে রাখবা, টিন থাকে হচ্ছে 10%। এখন এই কপার আর টিন কিন্তু তোমার অন্যভাবেও আসতে পারে, যেমন কপারকে এরকম লেখা থাকতে পারে Cu, আর টিনকে এরকম লেখা থাকতে পারে Sn। এভাবে থাকলেও কিন্তু তোমাকে বোঝা লাগবে এটা আসলে আমার ব্রোঞ্জ বুঝিয়েছে, ঠিক আছে? তো আমরা আশা করি মোটামুটি আমাদের ফার্স্ট টাইপ থেকে যে যে তথ্যগুলো লাগতো মোটামুটি সামারি করে ফেলছি। এর বাইরেও কিছু তথ্য লাগবে যেগুলো আমরা কোশ্চেন সলভ করতে যে ইনশাআল্লাহ রিক্যাপ করে নিব। ওকে, সো আমরা চলো কোশ্চেনে চলে যাচ্ছি। আমাদের রসায়নের পরিচিতি সম্পর্কিত যে কনসেপ্টটা আসলে আগেই দিয়ে ফেলছি। সো দেখো, মোমে কার্বনের সাথে কোন মৌলটি থাকে? সো মোমে কার্বনের সাথে আমরা আগেই বলে আসছি, মোম হচ্ছে হাইড্রোকার্বন, কার্বন এবং হাইড্রোজেন। সো কার্বন দেওয়া আছে, তার মানে আগেরটা কি, হাইড্রোজেন থাকবে। সো এটা রাজশাহী বোর্ড 15 সালে আসছে। ওকে, কপার ও টিন গলিয়ে সংকর ধাতু কোনটি? একটু আগেই বলে আসছি, কপার প্লাস টিন এই দুইটা মিলে আমাদের ব্রোঞ্জ তৈরি হয়। কি তৈরি হয় ভাইয়া? ব্রোঞ্জ তৈরি হয়। তার মানে অ্যান্সার কি হবে? ব্রোঞ্জ। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। নিজে আগে ট্রাই করবা অবশ্যই। ওকে, ব্রোঞ্জ কোন দুটি ধাতুর সংকর? আবারও একই কোশ্চেন আসছে। ব্রোঞ্জ হচ্ছে আমার কপার আর টিনের মিশ্রণ। তাহলে এই যে কপার আর টিন এটা আছে, এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট চলো, কপারের সাথে অন্য কোন ধাতুকে মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়? সো এই যে বলছিলাম, কপার এভাবেও থাকতে পারে, টিন এভাবেও থাকতে পারে। এই যে টিন, তাহলে কপারের সাথে এই যে টিন মিশিয়ে আমাদের ব্রোঞ্জ তৈরি করা হচ্ছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। কোনটির আবিষ্কার মানব সভ্যতাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়? ব্রোঞ্জের আবিষ্কার মানব সভ্যতাকে অনেক দূর আগিয়ে নিয়ে যায়, কারণ ব্রোঞ্জ তৈরির পরে মানব সভ্যতায় যে বিভিন্ন অস্ত্রপাতিগুলো, যেগুলো পশু শিকার বা আমাদের প্রাকৃতিক কাজে লাগতো, সেগুলো কিন্তু তৈরি করা গেছে খুব ইজিলি। সো বেশ শক্তিশালী বেশ কিছু অস্ত্র বানানো যেত আর কি। সো ব্রোঞ্জ তৈরি মানব সভ্যতাকে অনেক দূর আগিয়ে নিয়ে গেছে। আর আগুনটা একটা মানব সভ্যতার যুগান্তকারী একটা হচ্ছে আবিষ্কার ছিল, এই জিনিসটা মাথায় রাখবা। এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতু কি? সো মনে রাখবা, আমাদের প্রথম ব্যবহৃত ধাতু, তোমরা আগে মনে রাখবা যে আমাদের বিভিন্ন কার্টুন টার্টুন দেখি না, ওখানে দেখি যে স্বর্ণ মুদ্রা বলে একটা কাহিনী আছে। সো মানুষের যে প্রথম ব্যবহৃত ধাতু হচ্ছে সোনা বা হচ্ছে স্বর্ণ, তার মানে হচ্ছে অরাম। তাহলে এটা কি, সোনা বা স্বর্ণ, এটা অরাম। অরামকে এইভাবে এইউ বা এটাকে সোনা বলা হয়, এইউ, ঠিক আছে? তার মানে এইউ, এটা হবে অ্যান্সার। ওকে, ডান। নেক্সট চলো, প্রাচীনকালে মানুষের প্রথম ব্যবহৃত ধাতু কি? আবারও আসছে, সেটা অ্যান্সার হবে কি, সোনা। যশোর বোর্ড 23 আসছে কোশ্চেনটা। আধুনিক রসায়নের জনক বলা হয় কোন বিজ্ঞানীকে? তুমি মনে করতে পারো অ্যান্টনি ল্যাভোইসিয়ে, জন ডাল্টন, রবার্ট বয়েল, নিলস বোর, অনেকগুলোতে আছে। কে হবে? সো এটা হবে অ্যান্টনি ল্যাভোইসিয়ে, কারণ তিনি প্রাকৃতিক রসায়ন নিয়ে কাজ করেন। সো এটা অ্যান্টনি ল্যাভোইসিয়ে, এই জন্য তাকে বলা হয় রসায়নের আধুনিক জনক। ওকে, আলকেমি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আগেই বলে আসছে, আলকেমি শব্দটা কোথা থেকে এসেছে? আরবি শব্দ থেকে আসছে। দেখো, আলকেমি, সো আ দিয়ে শুরু, আরবি। ওকে, ডান। সো তারপরে যাই, কোন ভাষার শব্দ হতে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি? এই যে একটু আগে দেখলাম আলকেমি, আলকিমিয়া, তারপর হচ্ছে কিমি থেকে কেমিস্ট্রি, তার মানে এটা আরবি থেকেই হচ্ছে কেমিস্ট্রি শব্দটার উৎপত্তি হয়েছে আলটিমেটলি। সো বোঝা গেছে আশা করি। ঢাকা পড়তে এসেছিল। কেরোসিন ও মোমের মূল উপাদান কোনটি? ভাই কেরোসিন ধরো আমি জানি না, মোমটা তো জানি। মোম হচ্ছে হাইড্রোকার্বন, মানে কার্বন এবং হাইড্রোজেন। তাহলে মোম যদি হাইড্রোকার্বন হয়, কেরোসিনও একই সাথে দিছে, তো কেরোসিনও হচ্ছে হাইড্রোকার্বন। তার মানে আমার অ্যান্সার কি, হাইড্রোকার্বন, মানে কার্বন এবং
হাইড্রোজেন, ঠিক আছে, ওকে ডান, ঢাকা বোর্ড 2300 ডান। এটা কাঁচা আমে কোন অ্যাসিড বিদ্যমান, বলে আসি কেবলই কাঁচা আমে দুইটা অ্যাসিড থাকে, একটা হচ্ছে ম্যালিক অ্যাসিড আর একটা হচ্ছে কি ভাইয়া সাকসিনিক অ্যাসিড। তার মানে এটা হচ্ছে আমাদের ম্যালিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড কোনো একবার ভুলে হয়তো বলে ফেলতে পারি, সাইট্রিক অ্যাসিড কিন্তু হবে না, সাকসিনিক অ্যাসিড আর ম্যালিক অ্যাসিড মাথায় রাখবা। ওকে, কাঁচা আমে কোনটি থাকে, আবারও আসছে আমাদের হচ্ছে সাইট্রিক অ্যাসিড দাগানো যাবে না, সাকসিনিক অ্যাসিড। ওকে নেক্সট, কাঁচা আমে আবারও আসছে, কাঁচা আমে কোনটি থাকে, সাকসিনিক অ্যাসিড। আচ্ছা, পাকস্থলীতে কোনটি জমা হলে পেটে অ্যাসিডিটির সমস্যা হয়? আচ্ছা, আমাদের একটা যদি আমাদের পেটে কোনো অ্যাসিডিটি হয় তখন আমাদের মনে রাখবা আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের উৎপত্তি হয়। সো হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন উৎপত্তি হয় তখন এটা একটা অ্যাসিড, তাহলে এটাকে প্রশমন করতে হবে, আমার অ্যাসিডিটি থেকে রিলিফ পাইতে হবে, তখন এখানে ক্ষার দিতে হবে। ক্ষার হিসেবে আমরা কি দিই, বিভিন্ন হচ্ছে অ্যান্টাসিড লিকুইড যেগুলো খাই ওগুলো হইতে পারে, বা বড়ি যেগুলো হয় ওগুলো খাইতে পারি। সো এটা হয় মূলত ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অথবা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তার মানে পাকস্থলীতে যখন অ্যাসিডিটি হয় তখন এখানে কি পাওয়া যায়, অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড না, অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড। মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু এভাবে আসতে পারে ভাইয়া, HCl, মাথায় রাখবা। ওকে, সো নেক্সট, মোমে কার্বনের সাথে কোন মৌলটি থাকে? সো কার্বন তো এখানে বলাই আছে, তার মানে আরেকটা কি থাকবে, হাইড্রোজেন থাকবে। হাইড্রোজেন কোথায় আছে, এইটা। ওকে ডান। সো এই ছিল আমাদের টাইপ 1। আমরা টাইপ 1 বলতে মানে টাইপ, এটা ছিল টাইপ ওয়াইজ এমসিকিউ, এর মধ্যে সাব টাইপ 1 করে ফেলছি, সাব টাইপ 2 তে যাচ্ছি। রসায়নের ক্ষেত্রগুলো এবং রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক রিলেটেড। সো এখানে কনসেপ্টটা খুব ইজি, এখানে জীববিজ্ঞানের শাখাটাই বেশি আসে। জীববিজ্ঞানের যে শাখাটা আছে, জীববিজ্ঞানের সাথে কেমিস্ট্রির যে শাখাটা আছে, সেখানে মূলত যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে জীববিজ্ঞানের সাথে মূলত উদ্ভিদের খাদ্য তৈরির যে প্রক্রিয়া, সালোক সংশ্লেষণ যে প্রক্রিয়াটা, এটার সাথে মিল আছে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা কি? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমরা জানি যে আমাদের কার্বন ডাইঅক্সাইড আর পানির বিক্রিয়া হয়, বিক্রিয়া হয়ে উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে মানে ইউভি লাইট বা সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায়, সো এই যে ক্লোরোফিল থাকবে এখানে, ক্লোরোফিলের সহায়তায় গ্লুকোজ এবং অক্সিজেন তৈরি করে। সো গ্লুকোজের সংকেত কি ভাইয়া, C6H12O6, আর এখানে কি তৈরি করবে, অক্সিজেন তৈরি করবে। সো এই হচ্ছে মোটামুটি আমার সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা। এখন তুমি এখানে সমতাকরণগুলো করে ফেলবা, 6 6 6 সব জায়গায় মেরে দিবা, দেখবা যে হয়ে গেছে, ঠিক আছে। সো এই হচ্ছে তোমার মোটামুটি হয়ে যাবে। সো এখানে আমাদের একটা 6 আসবে, দেখো খেয়াল করো, এখানে একটা 6 আসবে, 6 দুগুণে 12টা হাইড্রোজেন হয়ে গেছে। সো এখানে 12টা হাইড্রোজেন মিলে গেছে, আর এখানে দেখো 6টা অক্সিজেন, এখানে একটা 6 আসবে, কার্বন দেখো কার্বন 6টা, তাহলে এখানে একটা 6 দাও, ঠিক আছে। সো এরকম মোটামুটি, তাহলে এখানে একটা 6 দিলে মোটামুটি আমাদের মোটামুটি মিলে যাচ্ছে। সো এই হচ্ছে তোমাদের অবস্থা। আলটিমেটলি তোমরা আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, তো আলটিমেটলি বোঝা গেছে তোমাদের মোটামুটি সালোক সংশ্লেষণ জীববিজ্ঞানের সাথে। আর পদার্থবিজ্ঞানে কি, পদার্থবিজ্ঞানে আমাদের বিভিন্ন ব্যাটারি নিয়ে পড়ালেখা করা লাগে না, ব্যাটারির পজিটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্ত, তারপর ধারক, তুল্য ধারকের যে জিনিসগুলো, এগুলো পদার্থবিজ্ঞানের সাথে সম্পর্কিত। গণিত কি, আমাদের দেখবে কেমিস্ট্রিতে বেশ কিছু ম্যাথ আসে, ফর্মুলা আসে, ক্যালকুলেশন করা লাগে না, এটা হচ্ছে গণিতের সাথে সম্পর্ক। এই টপিকটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, সালোক সংশ্লেষণটা মনে রাখবা। আর একটা মনে রাখতে পারো, সেটা হচ্ছে মানবদেহে পরিপাক একটা ক্রিয়া আছে, পরিপাক বা প্রিজারভেটিভস যে অংশটা, সেটা পরিপাক যে অংশটা আছে, পরিপাকের মধ্যে শ্বসন হয়। তো শ্বসনের ফলে আমরা যে খাদ্যটা এখানে তৈরি করলাম গ্লুকোজ, এই গ্লুকোজটা আবার ভেঙে যায়, ভেঙে যেয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে শক্তি উৎপন্ন করে, ঠিক আছে। এটা আমরা পড়ে আসছি মোটামুটি। আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস তুমি বলতে পারো যে প্রিজারভেটিভস কথাটা আসতে পারে। খাদ্যদ্রব্য দীর্ঘ সময় যদি তুমি সংরক্ষণ করতে চাও, খাদ্যদ্রব্য দীর্ঘদিন ভালো রাখতে চাও, তাহলে খাদ্য হচ্ছে সংরক্ষণ করার জন্য বিভিন্ন রাসায়নিক পদার্থ ইউজ করা লাগে, এটাকেই বলা হয় কি ভাইয়া, প্রিজারভেটিভস। সো এটা আমরা ক নাম্বারে পড়ে আসছি অলরেডি। সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। চলো আমরা কোশ্চিনে চলে যাই। উদ্ভিদ কোন প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি করে? বললাম ওইটাই একটাই বেশি কোশ্চিন আসে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি বা গ্লুকোজ তৈরি করে। কোন উপাদানটিতে সেলুলোজ থাকে? আচ্ছা, এই অংশটা আমি মনে হয় সম্ভবত একদম ফার্স্টে বলে আসছিলাম যে আমাদের যে মানে হচ্ছে আখের ছোবড়া, কাঠ, এগুলো থেকে কাগজ তৈরি করা হয়। তাহলে আমরা একটা কাজ করি, এখানে কাগজের কথাটাও ইনক্লুড করি। কাগজ তৈরি করার জন্য কি লাগে, হচ্ছে আমাদের আখের ছোবড়া, গাছের বাকল, কাঠ, এরকম করে লিখে ফেলো। কাঠ, তারপর হচ্ছে মোটামুটি গাছের বাকল। সো এইগুলো হচ্ছে, এগুলো থেকে কাগজ তৈরি করা হয়। এখন কাগজ কিভাবে, এইগুলো থেকে কেমনে কাগজ হয়? এইগুলোর প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। ভাইয়া কি? সেলুলোজ। তাহলে এই যে কাঠ, তারপর আখের ছোবড়া, গাছের বাকল, এগুলোতে প্রধান উপাদান হিসেবে কি থাকে? সেলুলোজ। ওই সেলুলোজ মোটামুটি থাকে, আর ওইগুলো থেকে আমরা প্রসেস করে কাগজটা ফর্ম করি, কাগজ, ঠিক আছে, পেপার। ওকে, কোন উপাদানটিতে সেলুলোজ থাকে? আগেই বলে আসছি, সেলুলোজ হচ্ছে বাঁশ, তারপর হচ্ছে কাঠ, তারপর আখের ছোবড়া, এগুলোতে থাকবে। ওকে ডান। এরপরে চলো
আমাদের কাগজে কি থাকে, কাগজ কই থেকে তৈরি হয়, আখের ছোবড়া থেকে তৈরি হয়, বাঁশ থেকে তৈরি হয়, বাঁশ থেকে কাগজ তৈরি হয় বলেই তো এই অবস্থা হয়। পরীক্ষায় যদি ভালো প্রিপারেশন না নিই তাহলে পরীক্ষা আমাদের একটা বাঁশ দিয়ে দেয়। সো এই হচ্ছে অবস্থা। সো কাগজে কি থাকে, কাগজে হচ্ছে আমাদের সেলুলোজ থাকে। এই জিনিসটা আমরা আশা করি বুঝছি। ওকে, নেক্সট, কোন মৌলটি বায়ু দূষণের জন্য দায়ী? আচ্ছা, বায়ু দূষণের জন্য দায়ী, ওই যে বলছিলাম না ব্যাটারি, ওই যে আমাদের ফিজিক্সে ব্যাটারির কথা বললাম না একটু আগে, ফিজিক্সের বিভিন্ন ব্যাটারির পজিটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্ত, এই যে ফিজিক্সের ব্যাটারি পার্ট, তোমরা মনে রাখবা আমরা যদি কোনো একটা সেলফোন পরিবেশে ফেলাই দিই, সো এখান থেকে কি ক্ষতি হয় জানো? সেলফোনের যে ব্যাটারি থাকে ওখানে লেড থাকে, লেড, এই লেড পরিবেশের জন্য অনেক ক্ষতিকর। লেড কি? পিবি। সো আমাদের অ্যান্সার কি হবে? লেড। সো এই লেড কোথা থেকে আসছে? বিভিন্ন ব্যাটারি থেকে আসছে। বইয়ের মধ্যে দেখবা লেখা আছে যে ব্যাটারি, বা তুমি পুরাতন কোনো ল্যাপটপ ফেলে দিছো বা ক্যালকুলেটর ফেলে দিছো বা বিভিন্ন টাইপসের জিনিস ফেলে দিছো, সেগুলো কিন্তু পরিবেশে আলটিমেটলি ক্ষতি করতেছে। রিজন কি? ব্যাটারি থাকে, ব্যাটারির মধ্যে লেড থাকে। এছাড়াও পরিবেশের জন্য আরো কিছু হচ্ছে ক্ষতিকর ধাতু আছে, যে সেগুলো হচ্ছে বেশ কিছু, ওই যে বলছিলাম ভারী ধাতু। সো ভারী ধাতুর মধ্যে কারা আছে? ভারী ধাতুর মধ্যে হচ্ছে মার্কারি আছে, তারপর ক্যাডমিয়াম আছে, এই যে লেডটাও আছে। সো এইগুলো হচ্ছে মোটামুটি ভারী ধাতু। এই ভারী ধাতুগুলোও কিন্তু পরিবেশের জন্য বেশ ক্ষতিকর, এই জিনিসটা মাথায় রাখবো। ওকে, সো নেক্সটে চলো। নেক্সট আমাদের হচ্ছে আরেকটা টাইপ শুরু হচ্ছে রসায়নের গবেষণা সম্পর্কিত। সো আমি তোমাকে বলে আসছিলাম যে গবেষণার ক্ষেত্রে 6টা তোমার ধাপ আছে। গবেষণা কি? তুমি কিছু যখন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু সলভ করতে চাবা সেটাকেই গবেষণা বলা হবে। সো গবেষণার বিভিন্ন ধাপ আছে, তাই না? 6টা ধাপ ছিল, 6টা ধাপ। একটা পরীক্ষা কি এত ইজি? তার পরীক্ষার আগের কিছু ধাপ আছে, পরীক্ষার পরের কিছু ধাপ আছে। সো পরীক্ষা মাঝের একটা ধাপ। সো এরকম 6টা ধাপ আছে গবেষণা নিয়ে। সো চলো, এই যে 6টা ধাপ আমি এখানে লিখে রাখছি। সো রসায়ন অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়ার ধাপসমূহ একদম এটা ফ্লোচার্ট আকারে মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। এমসিকিউ, সিকিউ সব জায়গায় আসে। সো দেখো, প্রথমে আমাদের একটা গবেষণা করার জন্য বিষয়বস্তু নির্ধারণ করতে হবে। ধরো তোমার এক্সামে কি একটা তোমাকে আগে হচ্ছে একটা কি দেয়, একটা রুটিন দেয় না? রুটিনে তোমাকে এই ডেটে এই এক্সাম বলা থাকে। সো তোমার ওই ডেটে ওই এক্সাম বলা আছে। এখন তুমি দেখলা যে আমার হচ্ছে 20 তারিখে কেমিস্ট্রি এক্সাম, ঠিক আছে? ওকে, তাহলে কেমিস্ট্রি নিয়ে তুমি এখন ধারণা নিবা না? কেমিস্ট্রি নিয়ে ধারণা নিলা, পড়াশোনা করলা একটু। এখন তোমার পরীক্ষায় তুমি যাবা, পরীক্ষায় কি ফাঁকা হাতে যাবা? তোমার কি হচ্ছে কেউ আত্মীয় লাগে যে তোমাকে কলম টলম গিফট দিবে? না, তোমাকে প্রয়োজনীয় বস্তু উপকরণ নিয়ে যাইতে হবে। সো তুমি প্রয়োজনীয় বস্তু উপকরণ নিয়ে পরীক্ষার হলে পৌঁছাই গেলা। এখন পরীক্ষা স্টার্ট হলো, ঠিক আছে? পরীক্ষা স্টার্ট হলো, পরীক্ষা দিয়ে খাতা টাতা দিয়ে আসলে। এখন তারপরে কি রেজাল্ট দিতে হবে না? এখন স্যার তোমার খাতাটা নিয়ে ওখান থেকে বিভিন্ন তুমি কেমন অ্যান্সার করছো সেই অনুযায়ী তথ্য সংগ্রহ করছে, তথ্যের বিশ্লেষণ করছে। অ্যাট লাস্ট ওইগুলো অ্যানালাইসিস করে ফলাফল দিয়ে দিছে, এবং ফলাফল নিয়ে বাসায় তো তোমার জানাই দেওয়া হয়েছে। ফলাফল ভালো হইলে তো আলহামদুলিল্লাহ, খারাপ হইলে তো বাসা থেকে পালাইতে হবে। সো ব্যাপারটা এরকম হয়ে গেছে। সো তাহলে এই হচ্ছে 6টা ধাপ। এই 6টা ধাপ আমরা নিজের জীবনের যে কোনো একটা বিষয় নিয়ে রিলেট করে মনে রাখতে পারি। সো এখানে আমাদের অনেকগুলো বিষয় আছে, আমরা আশা করি এই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া নিয়ে আমরা হচ্ছে আমাদের কোশ্চেনগুলো সলভ করব। চলো কোশ্চেন সলভ করতেছি। অনুসন্ধান এবং গবেষণা প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি? প্রথম ধাপই হচ্ছে ভাইয়া, তুমি ওই যে রুটিন দেখলা, রুটিন থেকে কোন বিষয়ে এক্সাম এটা তো দেখলা, তার মানে বিষয়বস্তু নির্ধারণ। ওকে, নেক্সট হচ্ছে রসায়নের অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার তৃতীয় ধাপ কোনটি? দ্বিতীয় ধাপ ছিল কি? ওই যে যেই চ্যাপ্টারটা তোমার বা অংশটার উপর এক্সাম, সেটা তুমি কি করলা? ধারণা নিলা। এরপরে কি করলা? এক্সামের আগে তুমি কিছু হচ্ছে প্রয়োজনীয় উপকরণ নিলা না? প্রয়োজনীয় উপকরণ এবং প্রণালী নির্ধারণ করলা। তার মানে পরীক্ষার প্রণালী নির্ধারণ, এটা হবে আমাদের 3 নাম্বার স্টেপ। 4 নাম্বার, আচ্ছা এই দুইটা কোশ্চেনই ছিল, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা দ্বিতীয় ধাপ আসতে পারে, তৃতীয় ধাপ আসতে পারে, শেষ ধাপ আসতে পারে, চতুর্থ ধাপ আসতে পারে। সো একদম ধাপে ধাপে এটা মুখস্থ করে ফেলবা, ইনশাআল্লাহ পারবা তুমি। আচ্ছা, নেক্সটে আমাদের আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে ল্যাবরেটরি সতর্কতার প্রতীক সম্পর্কিত। ভাই এইটা না পড়ে এক্সাম হলে যাওয়ার চিন্তা বাদ দাও, কারণ আমাদের এই ল্যাবরেটরির বিভিন্ন যে সতর্কতামূলক চিহ্নগুলো আছে এটা এক্সামে আসবেই। এবং এখান থেকে মোস্ট ইম্পর্টেন্টলি কি আসবে জানো? এখান থেকে তোমার যেই বিভিন্ন রকম এক্সপ্লোসিভ, তারপর কোরোসিভ মানে ক্ষয়কারী, তারপর বিস্ফোরক, তারপর হচ্ছে ক্ষতিকারক রশ্মি, তারপর উত্তেজক, এইগুলোর মূলত আসবে কি? মূলত আসবে হচ্ছে এখান থেকে এক্সাম্পলগুলা, উদাহরণগুলা, ঠিক আছে? সো এই উদাহরণগুলো একদম খেয়ে ফেলবা, একদম মুখস্থ করে ফেলবা। এই জন্য কি করছি ভাই, একদম তোমাদের বই থেকে আমি এখান থেকে একদম পিডিএফ করে, দেখো কি সুন্দর করে নিয়ে আসা হয়েছে। দেখো প্রথমটা হচ্ছে বিস্ফোরক পদার্থ। বিস্ফোরকের আবার ইংলিশ নামও মনে রাখবা, এক্সপ্লোসিভ সাবস্টেন্স। এখন কি এতটুকু মনে রাখলে হবে না ভাইয়া? বিস্ফোরক চিহ্নটা একটু মনে রাখো, যে এখানে একটা কিছু আছে, তুমি ওই যে পটকা ফোটাও না, এখানে একটা কিছু তুমি একটা ছিটাই দাও, এখানে একটা কিছু দাও, তারপর চারিদিকে যে এরকম করে ছিটে যায়, তাই না? সো এরকমই ব্যাপারটা আছে। দেখো এখান থেকে তুমি একটা কিছু দিছো, চারিদিকে ছড়াই গেছে, এটা হচ্ছে বিস্ফোরক পদার্থ। সো বিস্ফোরক পদার্থ কি? বিস্ফোরণ হবে, সাবধানে থাকতে হবে, সাবধানে নাড়াচাড়া করতে হবে, তার মানে এইগুলো তো জানি। এখন এখান থেকে মূলত ইম্পর্টেন্ট কি? এক্সাম্পলটা, এই সিম্বলটা, এই নামটা। তো দেখো এক্সাম্পল কি আছে? এক্সাম্পলের মধ্যে আছে, দেখো আমি বলে দিচ্ছি, এক্সাম্পলের মধ্যে আছে টিএনটি, ঠিক আছে? টিএনটি জৈব
জৈব পারঅক্সাইড নাইট্রোগ্লিসারিন। সো এই টিএনটি, জৈব পারঅক্সাইড, নাইট্রোগ্লিসারিন এই তিনটা মাস্ট খেয়ে ফেলবে, একদম মুখস্থ করে ফেলবা, এক্সপ্লোসিভ বিস্ফোরক পদার্থ। এরপরে দাহ্য পদার্থ সংজ্ঞায় পড়ে আসছো যে জলে, সে সহজেই জ্বলতে সাহায্য করে, মানে জ্বলে যায়। সো দেখো অ্যালকোহল, ইথার এগুলো হচ্ছে দাহ্য পদার্থ যেহেতু জ্বলতে সাহায্য করে, এগুলো খুব সহজে আগুন ধরায় ফেলে, ঠিক আছে? সেই জিনিসটা মনে রাখবে। এছাড়াও এই দাহ্য পদার্থ কিন্তু আমাদের যে এলপিজি, সিএনজি যে গ্যাসগুলো আছে, এলপিজি মানে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, সিএনজি মানে কম্প্রেস ন্যাচারাল গ্যাস। সো এলপিজি হচ্ছে আমরা বাসা বাড়িতে রান্নার সিলিন্ডারে যেগুলো ইউজ করি, এগুলো হচ্ছে এলপিজি। সিএনজি হচ্ছে আমাদের যে সিএনজি গুলোতে যেগুলো ন্যাচারাল গ্যাস ইউজ করা হয়, মিথেন ইউজ করা হয়, সো এটা হচ্ছে সিএনজিতে ইউজ করা হয়, ঠিক আছে? সো এইগুলো কিন্তু মোটামুটি আমাদের আগুন ধরাইতে সাহায্য করে, সাবধানে রাখতে হবে, বেশি নাড়াচাড়া করা যাবে না, বিস্ফোরণ ঘটে যায়। সো এগুলো সাবধানে রাখবা। সো এটা দাহ্য পদার্থ বা এটার ইংলিশ কি, ফ্লেমেবল সাবস্টেন্স। সো মনে রাখতে হবে উদাহরণগুলো, অ্যালকোহল আর ইথার, আর হচ্ছে এই যে সিম্বলটা, নামটা। ওকে, নেক্সট। এরপর আসো এই যে একটা কঙ্কালের মতো ছবি টবি দেওয়া আছে, বিষাক্ত পদার্থ, এটা বোঝাই, খুবই টক্সিক। এই জিনিসটা দেখলে মনে হয় যে কঙ্কালের মাথা, মানে এটা হচ্ছে মানুষের মুন্ডু যে কঙ্কাল, সো এটা একটু টক্সিক টাইপের, ঠিক আছে? তো টক্সিক সাবস্টেন্স হিসেবে কি আছে? টক্সিক সাবস্টেন্স হিসেবে অনেকগুলো আছে, এগুলো কিন্তু মাথায় মাস্ট রাখা লাগবে। ক্লোরোবেনজিন, এটা যেমন তুমি পাবা, তারপর মিথানল, এটা কিন্তু তুমি পাবা, ঠিক আছে? তারপর আমাদের বেনজিন, সো বেনজিন, ক্লোরোবেনজিন, বেনজিন দিয়ে যারা সবই টক্সিক। সো ওই যে বেনজিন, ঠিক আছে, বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল, এগুলো হচ্ছে মোটামুটি টক্সিক পদার্থ, টক্সিক সাবস্টেন্স। এক্সাম্পল সিম্বলটা মনে রাখা লাগবে। সো এগুলোর সময় মাস্ট অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস এগুলো ইউজ করবা। ওকে, উত্তেজক পদার্থ, যে এক্স দ্বারা বুঝায় যেগুলো, সেগুলো হচ্ছে উত্তেজক পদার্থ, ইংলিশে বলা হয় ইরিটেন্ট সাবস্টেন্স, ঠিক আছে? ইরিটেন্ট সাবস্টেন্স। তো এটা এক্স, এই যে এক্স এর ডাবল ফর্ম করা হয়েছে, ঠিক আছে? একটু মোটা করে এক্সটা লেখা হয়েছে আর কি, এইভাবে মনে রাখো। সো এখানে যে এক্সাম্পলগুলো আছে সেগুলো হচ্ছে সিমেন্ট আছে, ডাস্ট, সিমেন্ট ডাস্ট আছে, লঘু অ্যাসিড আছে, তারপর ক্ষার আছে, ঠিক আছে? নাইট্রাস অক্সাইড, এইটা তুমি কিন্তু ভুলে যাওয়ার একটা চান্সেস আছে, তো এটা একটু মাথায় রাখবো। নাইট্রাস অক্সাইডটা অনেকবার আসছে ভাই, একটু নোট করে রাখেন। কয়েকটা আমি হচ্ছে স্টার মার্ক করে দিই, তোমাদের এক্সামে খুব বেশি আসে, যেমন নাইট্রাস অক্সাইডটা আসে, এখান থেকে ক্লোরোবেনজিনটা আসে, ঠিক আছে? তারপর সিমেন্ট ডাস্টটাও ভালো মতন আসে। আগের পেজে কি কি পড়ছিলা, এখান থেকে জৈব পারঅক্সাইডটা ভালো আসে, নাইট্রোগ্লিসারিনটা বেশ আসে, তারপর এখান থেকে ইথারটা ভালো মতন আসে, ঠিক আছে? এই উদাহরণগুলো ভুলো না ভাইয়া, এইগুলো কিন্তু এক্সামে অবশ্যই দিবে। সো উত্তেজক পদার্থ কি হয়, মানুষদের শোষণতন্ত্রের বেশ কিছু ক্ষতি করতে পারে। সো এইগুলোর ক্ষেত্রে আমাদের কি সেফটি গগলস, তারপর মাস্ক, এগুলো ইউজ করতে হবে, মাথায় রাখবো। ওকে, স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ, দেখো এখানে একটা মানুষের মতো, মানুষের একটা হচ্ছে সিম্বল টাইপের দেওয়া, দেখো এই জায়গায় তার শ্বাসতন্ত্রে যে একটা প্রদাহ সৃষ্টি করতেছে, তার মানে শ্বাসতন্ত্র বা বুকের এখানে যে প্রদাহ সৃষ্টি করতেছে, এটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তো স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ বা হেলথ রিস্ক, এরকম একটা সিম্বল থাকবে, আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন আসো এখানে কি কি পদার্থ থাকে। সো এখানে বেশ কিছু পদার্থ আছে, বেনজিন, টলুইন, জাইলিন। সো বেনজিন কিন্তু তাহলে দুই জায়গায় পাইলা, বেনজিন, টলুইন, জাইলিন। যারা পরবর্তীতে অর্গানিক কেমিস্ট্রি পড়বা, দেখবা বেনজিনের সাথে একটা CH3 যোগ করলে টলুইন আসে, দুইটা CH3 যোগ করলে জাইলিন আসে, ঠিক আছে? সো এইগুলো আপাতত না বলি, মনে রাখবা জাস্ট এক্সাম্পলগুলা, এটা অতটা লেস ইম্পর্টেন্ট একটু। এই যে স্বাস্থ্য ঝুঁকিটা, এটা কম আসছে এক্সাম MCQ এর মধ্যে আর কি। আচ্ছা, তেজস্ক্রিয় পদার্থ, ভাই এটা ভুললেন না, এটা সিম্বলটা সহ সবকিছু ইম্পর্টেন্ট। তেজস্ক্রিয় পদার্থ অনেক ইম্পর্টেন্ট। সো তেজস্ক্রিয় পদার্থের যে চিহ্নটা, এই যে এই চিহ্নটার নামই হচ্ছে ট্রিফয়েল। কি, এটা কিন্তু আগে পড়ে আসছে, ট্রিফয়েল কি? সো এটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থের আন্তর্জাতিক চিহ্ন, ট্রিফয়েল, ঠিক আছে? এখন দেখো এই ট্রিফয়েল যেটা হয় সেটা মানব দেহে অনেক ক্ষতিকর, কারণ এটা হচ্ছে আমাদের রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স। তো রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স কারা হয়? রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স তারাই হয় যাদের পারমাণবিক সংখ্যা অনেক অনেক বেশি। যেমন এই যে ইউরেনিয়াম, দেখো ইউরেনিয়াম দেখো মোটামুটি হচ্ছে 92, এদের সংখ্যা, পারমাণবিক সংখ্যা 92, ভর প্রায় 235। রেডিয়ামও অনেক বেশি একটা পারমাণবিক সংখ্যা বিশিষ্ট। সো এদেরকে মোটামুটি বলা হয় হচ্ছে কি ভাইয়া, এদেরকে মোটামুটি বলা হয় হচ্ছে আমাদের তেজস্ক্রিয় পদার্থ। এখন খেয়াল করো, তেজস্ক্রিয় পদার্থের মধ্যে এগুলো যদি আমাদের শরীরে কোনোভাবে প্রবেশ করে, ক্যান্সার হইতে পারে, মানব দেহকে বিকলাঙ্গ করে ফেলতে পারে, ঠিক আছে? এসব ক্ষতিকারক রশ্মিগুলো তেজস্ক্রিয় রশ্মি নির্ধারণ করে। তেজস্ক্রিয় রশ্মি, কিন্তু তেজস্ক্রিয় পদার্থ কি করে? তেজস্ক্রিয় রশ্মি নির্গমন করে। ব্যাপারটা মনে রাখবে, এই জায়গাটা আমি গুরুত্ব দিলাম কারণ এই জায়গাটা ইম্পর্টেন্ট আসতে পারে। এখন আসে এই যে গাছপালা, দেখো গাছপালায় পাতা নাই, তারপর হচ্ছে এই যে এইটা কি, মাছ দেখো পানি থেকে উপরে উঠে গেছে, তার মানে ব্যাপারটা কি, ভারসাম্যহীন, মানে কি একটা ব্যাপার হয়ে গেছে। সো এটা পরিবেশের জন্য ক্ষতিকর। পরিবেশের জন্য ক্ষতিকর কারণ আগেই বলে আসছি, আমার ভারী
ভারী ধাতুগুলা, যেমন লেড আছে, মার্কারি আছে, ক্যাডমিয়াম আছে। তো এখানে দেখো লেড আর মার্কারি দেওয়া আছে, তুমি এখান থেকে ক্যাডমিয়ামটাও অ্যাড করে নিও। তো লেড কিভাবে লিখে পিবি, প্লাম্বাম, ঠিক আছে। মার্কারি কিভাবে লিখে এইচজি, তারপর ক্যাডমিয়াম কিভাবে লেখো সিডি, ঠিক আছে। ওকে, তো এই জিনিসগুলো মাথায় রাখবার, এইগুলো একটু রিডিং পড়বা যেগুলো স্লাইডে দেওয়া আছে। আর ক্ষত সৃষ্টিকারী কি, কোরোসিভ, মানে তোমার এখানে দেখো একটা হাত দেওয়া আছে, হাতের উপর মনে হচ্ছে একটা টেস্ট টিউব থেকে কিছু একটা পড়তেছে, ক্ষত সৃষ্টি হচ্ছে, সেটাকে বলা হয় ক্ষত সৃষ্টিকারী বা কোরোসিভ। সো এই ক্ষত সৃষ্টিকারী বা কোরোসিভ পদার্থগুলো কি, যেগুলো আমাদের শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী অ্যাসিড হিসেবে কারা ইউজ হতে পারে, সালফিউরিক অ্যাসিড ইউজ হতে পারে। শক্তিশালী ক্ষার হিসেবে কি ইউজ হতে পারে, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড। সো এগুলোই বলা আছে। দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, তারপর সালফিউরিক অ্যাসিড আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে। এগুলোর যদি আমি একটু ইংলিশে সংকেতগুলো লিখে দিই, আশা করি তোমরা জানো। সেগুলো হচ্ছে সালফিউরিক অ্যাসিড, তারপর HCl, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড। সো এগুলো, সো আমরা মোটামুটি আমরা ইন এ শর্ট সবগুলো পড়ে ফেলছি। তো তোমার কাজ হচ্ছে এগুলোর থেকে এক্সাম্পলগুলো মাস্ট মনে রাখা, এক্সাম্পল মনে রেখে আমাকে কোশ্চেন সলভে চলে যেতে হবে। সো আমি তোমার জন্য আরেকবার এক্সাম্পলগুলো বলে দিচ্ছি। বিস্ফোরক পদার্থ, এক্সপ্লোসিভ, জৈব পারক্সাইড, তারপর হচ্ছে TNT, নাইট্রোগ্লিসারিন। দাহ্য পদার্থের মধ্যে কি আছে, অ্যালকোহল আর ইথার আছে। ওকে, নেক্সট হচ্ছে বিষাক্ত পদার্থের মধ্যে কি আছে, বেনজিন আছে, ক্লোরোবেনজিন আছে, মিথানল আছে। ওকে, উত্তেজক পদার্থের মধ্যে কি আছে, উত্তেজক পদার্থটা ইম্পর্টেন্ট আছে, সিমেন্ট ডাস্ট আছে, নাইট্রাস অক্সাইড আছে। এই দুটো বেশি ভালোভাবে মনে রাখবো। স্বাস্থ্য ঝুঁকিটা অত ইম্পর্টেন্ট না, বেনজিন, টলুইন, জাইলিন। তারপর তেজস্ক্রিয় পদার্থের মধ্যে কি আছে, যেগুলোর পারমাণবিক সংখ্যা এবং ভর অনেক অনেক বেশি হয়ে থাকে সচরাচর। সো এটা ইউরেনিয়াম এবং রেডিয়াম। সো তেজস্ক্রিয় পদার্থ কি করে, তেজস্ক্রিয় রশ্মি নির্গমন করে। আর এই যে এই চিহ্নটাকে বলা হয় ট্রিফয়েল, টিরফয়েল, এটা থেকে দূরে থাকতে হবে, নাইলে মানবদেহ বিকলাঙ্গ হইতে পারে, ক্যান্সার সৃষ্টি হইতে পারে। ক্লিয়ার তো ব্যাপারটা? ওকে, নেক্সট আমাদের বলছে পরিবেশের জন্য ক্ষতিকর। এই যে চিহ্ন দেখে বোঝা যাচ্ছে মাছ উপরে উঠে যাচ্ছে, গাছের পাতা নাই। সো এটা হচ্ছে লেড, মার্কারি, ক্যাডমিয়াম, ভারী ধাতুগুলা আমাদের কিন্তু এটা ক্ষতি করতেছে। ওকে, নেক্সট হচ্ছে ক্ষত সৃষ্টিকারী, যেগুলো আমাদের সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড। এগুলো হচ্ছে হাতে বা আমাদের ত্বকে পড়লে শরীরে ক্ষত সৃষ্টি হতে পারে। ওকে, সো আমাদের এই মোটামুটি অবস্থা। তাহলে চলো আমরা কোশ্চেন সলভে চলে যাই। এখানে একটা ছবি দেওয়া আছে, ছবিতে কি বলতেছে ভাইয়া, ছবিতে বলতেছে হচ্ছে এরকম, নিচের সাংকেতিক চিহ্নটি কি প্রকাশ করে। দেখো এখানে একটা ডট দিয়ে এখানে চারিদিকে সেটা ছড়াই গেছে। ওই যে পটকা চারিদিকে ছড়াই যায় ফুটাইতে গেলে, তার মানে কি বিস্ফোরণ ঘটছে, বিস্ফোরক। তাহলে বিস্ফোরক পদার্থ, এটা অ্যান্সার। সো আমি যখন বিস্ফোরক পদার্থ বলছি, সাথে সাথে মাস্ট তোমাকে এক্সাম্পলগুলো মাথার মধ্যে আনতে হবে, নাহলে কিন্তু ভাইয়া পরীক্ষায় ভুলে যাইতে পারো। জৈব পারক্সাইড, তারপর কি ছিল, নাইট্রোগ্লিসারিন আর TNT সম্ভবত। ভাইয়ের মাথা তো শার্প না, তোমাদের মাথা মাশাআল্লাহ শার্প, তোমরা মনে রাখতে পারবা। একটি বোতলের গায়ে এই যে এই ধরনের একটা চিহ্ন আছে, মানে কঙ্কালের চিহ্ন দিয়ে দুই সাইডে হার্ট দিয়ে দিছে। সো এটা কি বুঝাইতো, এটা বুঝাইতো মোটামুটি খুবই টক্সিক টাইপের কিছু, তাই না? সো টক্সিক। সো বোতলটিতে যে যৌগ থাকতে পারে টক্সিক আকারে কারা ছিল ভাইয়া, বেনজিন, ক্লোরোবেনজিন, এগুলো না টক্সিক ছিল? তার মানে এটা হচ্ছে ক্লোরোবেনজিন হবে অ্যান্সার। ঠিক আছে, আমার যদি ভুল হয় দুই একটা তোমরা কারেকশন করে দিবা অবশ্যই। সো বললাম তো ভাইয়ের মাথা তো শার্প না, তোমাদের মাথা মাশাআল্লাহ অনেক শার্প। ওকে, নিচের কোনটি দাহ্য পদার্থ? দাহ্য পদার্থ হচ্ছে ফ্লেমেবল সাবস্টেন্স। ফ্লেমেবল সাবস্টেন্সের মধ্যে আমি বলে আসলাম কি, অ্যালকোহল আর ইথার, এছাড়াও LPG, CNG গ্যাসে, CNG-তে যে গ্যাসগুলো রাখা হয়, যেমন LPG-তে মিথেন গ্যাস রাখা হয়, LPG-তে মিথেন না, LPG হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তো এখানে হচ্ছে বাসাবাড়ির জন্য ইউজ করা হয়। তো বাসাবাড়িতে প্রোপেন আর বিউটেন রাখা হয়। আর CNG যেটা হচ্ছে কম্প্রেস ন্যাচারাল গ্যাস, প্রাকৃতিক গ্যাস, মিথেন রাখা হয় CNG-তে। CNG, C ফর মিথেন, CH4 মিথেনের সংকেত, আশা করি জানো, অর্গানিক কেমিস্ট্রিতে পড়ার কথা। ওকে, নেক্সট, নিচের কোনটি দাহ্য পদার্থ? দাহ্য পদার্থের মধ্যে কি আছে, ওই যে অ্যালকোহল আর ইথার। সো ইথার হবে আমাদের কারেক্ট অ্যান্সার। সো এই যে X দ্বারা কি বোঝায়, তো উত্তেজক বা ইরিট্যান্ট। সো উত্তেজক পদার্থ হিসেবে কারা ছিল, উত্তেজক পদার্থ হিসেবে আমাদের সিমেন্ট ডাস্ট ছিল, তাই না? সিমেন্ট ডাস্ট ছিল, সিমেন্ট ডাস্ট হবে আমাদের অ্যান্সার। মিথানল কিন্তু বিষাক্তর মধ্যে ছিল সম্ভবত। ওকে, কোনটি বিস্ফোরক পদার্থ? বিস্ফোরক পদার্থ আগেই বলে আসছি, ওই যে একটা তুমি ডট দিলা, চারদিকে ছড়াই গেল বিস্ফোরক, সেটা ছিল TNT, তারপর নাইট্রোগ্লিসারিন, এগুলা। সো নাইট্রোগ্লিসারিন আছে না, এই যে এটা অ্যান্সার। ওকে, নেক্সট আমাদের চলো, নাইট্রোগ্লিসারিনের বোতলের গায়ে নিচের কোনটি থাকে? বিস্ফোরক জাতীয় না, নাইট্রোগ্লিসারিন বিস্ফোরক। সো বিস্ফোরকের কি একটা জায়গা থেকে ছড়াই যাবে, এটা হবে অ্যান্সার। ওকে, নেক্সট চলো, মিথানলপূর্ণ বোতলের গায়ে কোন সর্বজনীন সাংকেতিক চিহ্ন ব্যবহার যুক্তিযুক্ত? সো মিথানলটা বিষাক্ত ছিল না ভাইয়া? বিষাক্ত। মিথানল পড়ে আসছো, দেখো তো, মনে করে দেখো একটু, তোমাদের যদি মনে না থাকে তাহলে একটু দেখে নাও। মিথানল ছিল মোটামুটি বিষাক্ত, ঠিক আছে? কোথায় গেল? এই যে বিষাক্ত আছে না, বিষাক্ত কোথায়? এই যে বিষাক্তর মধ্যে কি আছে, এই দেখো, বেনজিন, ক্লোরোবেনজিন আর মিথানল আছে। ঠিক আছে, বেনজিন, ক্লোরোবেনজিন আর কি আছে ভাইয়া, মিথানল আছে। তাহলে মিথানল কই থাকবে? মিথানল হচ্ছে আমার বিষাক্ত, মানে যে কঙ্কাল চিহ্ন দিয়ে থাকবে। কঙ্কাল কোথায় আছে? এই যে কঙ্কাল, এটা হবে আমাদের
কারেক্ট অ্যান্সার, বোঝা গেছে। নেক্সট চলো, বিস্ফোরক পদার্থ কোনটি? বিস্ফোরক পদার্থ হচ্ছে টিএনটি, নাইট্রোগ্লিসারিন, টলুইন। এইটা কতবার আসছে ভাই? টিএনটি আসছে, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট চলো, কোনটি পরিবেশের জন্য ক্ষতিকারক? পরিবেশের জন্য ক্ষতিকারক কারা? পরিবেশের জন্য যে বলছিলাম মাছ উপরে উঠে যাচ্ছে, গাছের পাতা নাই, সো ভারী ধাতুগুলা লেড, তারপর হচ্ছে ক্যাডমিয়াম, মার্কারি, এগুলা। সো লেড আছে, যে লেড আছে এদের মধ্যে লেড হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকারক। কোনটি বিস্ফোরক? আবারও আসছে জৈব পারক্সাইড, অ্যারোসল, সিএফসি, ড্রাই আইস। সো জৈব পারক্সাইড এটা হচ্ছে বিস্ফোরক জাতীয় পদার্থ। নেক্সট চলো, আমাদের জৈব পারক্সাইড এক ধরনের কি পদার্থ? বিস্ফোরক জাতীয় পদার্থ। নেক্সট চলো, নিচের কোনটি তেজস্ক্রিয় রশ্মি নির্ধারণ করে? তেজস্ক্রিয় রশ্মি নির্দেশ করে কোনটা? ট্রিফাইল। ওই যে মনে হয় একটা মানুষের চোখ আর হচ্ছে দুই দিকে দুইটা কিছু দিছে আর কি, এই জিনিসটা মানে এই যে এই চিহ্নটা দেখো, উপরে একটা আছে, দুই দিকে দুইটা চোখ দেওয়া আছে, মানে হচ্ছে উপরে একটা নাক, এই যে নাক আর দুই সাইডে দুইটা চোখ, এরকম আর কি বোঝায় ব্যাপারটা। তার মানে এটা হচ্ছে আমাদের তেজস্ক্রিয় রশ্মি বা ট্রিফয়েল চিহ্নটা বোঝাবে। নিচের সাংকেতিক চিহ্নটি কি প্রকাশ করে? যে এক্স মানে কি? ইরিটেন্ট বা উত্তেজক, তাহলে উত্তেজক পদার্থ, উত্তেজক পদার্থ অ্যান্সার। নিচের সাংকেতিক চিহ্নটি কি নির্দেশ করে? আবারও আসছে, এটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ বা রশ্মি নির্ধারণ করে। নিচের কোন চিহ্নটি ক্ষত সৃষ্টিকারী পদার্থ নির্দেশ করে? ক্ষত, ক্ষত মানে কি? ওই যে ত্বককে ক্ষত করতেছে, মনে হচ্ছে উপর থেকে কেউ অ্যাসিড ঢালতেছে টেস্ট টিউব থেকে, ত্বকের উপর ঢালতেছে, ত্বক হচ্ছে ক্ষত হচ্ছে। তো এরকম চিহ্ন কোনটা আছে? এই যে এটাই হচ্ছে আমাদের কি ভাইয়া? অ্যান্সার। ওকে, এটা কিন্তু স্বাস্থ্য ঝুঁকি। এই যে মানবদের একটা অবয়ব দিছে মাঝখানে, এই যে এখান থেকে এরকম করে স্বাস্থ্যের মধ্যে প্রদাহ সৃষ্টি করতেছে, স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, ওইটা না। এটা হচ্ছে ট্রিফাইল, এটা হচ্ছে উত্তেজক, আর এইটা হচ্ছে মানবদের ক্ষতি করতেছে। এই যে ত্বককে মনে হচ্ছে কি? ত্বককে হচ্ছে ত্বকের ক্ষতি করতেছে বা ত্বক পুড়াই দিতেছে। সো এলপিজি সিএনজি সংরক্ষণে কোন সতর্কতা চিহ্ন অবলম্বন করা হবে বা চিহ্ন তো ব্যবহৃত হয়? আগেই বলছি এলপিজি সিএনজির মধ্যে কি থাকে? গ্যাস থাকে, এবং এই গ্যাসগুলো অনেকটা ফ্লেমেবল বা দাহ্য, তার মানে দাহ্য পদার্থ ইউজ হবে। সো দাহ্য আছে, এই যে এটা কিন্তু বৃত্তের উপর আগুনের শিখা, এটা কিন্তু দাহ্যটা বোঝায় না, এটা বোঝায় জারক পদার্থ। যেমন এখানে ক্লোরিন হইতে পারে, কিন্তু এটা কিন্তু শুধুমাত্র আগুনের শিখা, এটা কিন্তু ফ্লেমেবল বা এটা বোঝায় দাহ্য পদার্থ। সো আমি দাহ্যটা বলছি, তার মানে এইটা হবে অ্যান্সার। সো এই বৃত্তের উপর আগুনের শিখা, এটা কিন্তু তোমার বইয়ে নাই, এটা জারক, এটা ক্লোরিন, এটা কিন্তু আরেকটা, আর এটা হচ্ছে মোটামুটি এটা জাস্ট একটা ফ্লেমেবল। সো এটা জাস্ট হচ্ছে একটা ফ্লেম বোঝাচ্ছে, দাহ্য। সো আমাদের অ্যান্সার হবে কি? ঘ নাম্বারটা। সো মোটামুটি আমাদের এমসিকিউ টাইপ ওয়াইজ ডান না? সো আমরা এমসিকিউ সলভ করছি। এখন কি তোমাদের 24 সালে যে এমসিকিউ গুলো আসছে এগুলোর উপর চলো তো একটা ঝট করে এক্সাম দিয়ে আসি। এক্সাম হল স্ট্র্যাটেজি অনুযায়ী এক্সামটা কিন্তু দিবা। তোমাদের যদি কোনো ম্যাথমেটিক্যাল টার্ম থাকে সেটাকে একটু পরে অ্যান্সার করবা, থিওরিটিক্যাল পার্ট যেটা দেখেই চট করে দেখায় ফেলতে পারো সেইটা আগে ভরাট করবা, মাথায় রাখবা কোশ্চিনের প্যাটার্নটা। সো আমরা এখন 10টা বা 8টা কোশ্চিন নিছি, বা এর থেকে বেশিও থাকতে পারে। এই কোশ্চিনগুলো আমরা এক্সাম স্টাইলে সলভ করব। মানে ব্যাপারটা হচ্ছে ভাইয়া যদি একজন স্টুডেন্ট, অ্যাজ এ স্টুডেন্ট কিভাবে সলভ করবো সেই জিনিসটা দেখে নিব, বা তোমরা ভাইয়ের সাথে ট্রাই করবা, যেটা মনে হচ্ছে একটু মাথায় খাটাখাটানো লাগছে ওটা পরে করবা, যেটা এক ধাপে পারতেছো ওটা গোল করবা। মানে ব্যাপারটা হচ্ছে তোমার টাইমের ভ্যালুটা অনেক, ঠিক আছে? টাইমের ভ্যালুটা অনেক, তুমি কোনোটার জন্য বসে থাকবা না। দেখবা যে তুমি যদি আগে ধরো 20টা 25টার মধ্যে এক ধাসে 20টা পেরে গেছো, মানে ছাড়ছো পারছো, এভাবে করলে 20টা হয়ে যাবে, পরে 5টার জন্য তুমি হিউজ টাইম পাবা। কিন্তু তুমি যদি সিরিয়াল মেনটেন করতে যাও, তুমি যদি একটার জন্য বাকিগুলোর দিকে নাই তাকাও, তাহলে কিন্তু দেখবা যে লাস্টে তোমার 15টা বাকি, কিন্তু তোমার টাইম আছে মাত্র 5 মিনিট। এটা কিন্তু হয়। সেইগুলোর থেকে স্ট্র্যাটেজি বোঝা লাগবে, স্ট্র্যাটেজি অনুযায়ী এক্সামটা দেওয়া লাগবে। সো চলো আমরা শুরু করি 2024 সালে যে বোর্ড এমসিকিউ গুলো আসছে সেগুলোর উপর। সো এখানে সেকেন্ড, পারি, ফার্স্ট, এরকম করে একটা তোমাকে এক্সাম্পল স্ট্র্যাটেজি বলা আছে। সো যেটা একদম পেরে যায় ধাম করে দেখাবো, যেটা পারি ফার্স্ট দেখাবো। পারি কিন্তু ক্যালকুলেশন করা লাগে, সেগুলো পরে করব, আর কনফিউশন আছে ওগুলোর জন্য একদম লাস্টে করব, লাস্টে, ঠিক আছে? তো এরকম আর কি। পারি না ওগুলো হচ্ছে লাস্টে দেখবা যে যেহেতু নেগেটিভ মার্ক নাই, পারি না ফাঁকা রেখে তো আসলে লস, আমাদের নেগেটিভ মার্ক তো নাই, তাহলে পারি না তুমি পারলেও নাম্বার পাবা, না মানে দাগাইলেও নাম্বার পাবা, না দাগাইলেও নাম্বার পাবা। সো যেগুলো পারো না, একদমই পারো না, দেখারও সুযোগ পাও নাই, সেগুলোকে কি করবা? লাস্টে অবশ্যই তোমার যেটা কাছাকাছি মনে হয় দাগায় আসতে হবে। সেই জন্য কি টাইম লাগবে না? সেজন্য আমাদের কি করতে হবে? পারাগুলো যেগুলো খুব দ্রুত পারি ওগুলোকে ফাস্ট করে ফেলতে হবে। সো দেখো আমাদের এই কোশ্চেনটা কিন্তু আমাদের সবই চেনা। সো আমরা এখন শুরু করতেছি তাইলে আমাদের এক্সাম অন স্ট্র্যাটেজিতে আধুনিক রসায়নের জনককে। তোমার দুইটা অপশনে এখানে আছে কি? জাবির ইবনে হায়ান, এই তাহলে আমরা জানি অ্যান্টনি ল্যাভোইসিয়ে। সো আমরা এটাকে বৃত্ত ভরাট করে ফেলবো, ঠিক আছে? ওকে, ডান। নেক্সট, কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে, যখন আম পাকে। আচ্ছা, আম যখন পাকে তখন কি থাকে? আম পাকলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ থাকে, ডান, ঠিক আছে? এই যে ডান। আচ্ছা, তারপরে ভারী ধাতু কোনটি? ভারী ধাতু আয়রন, চিনা লাগতেছে না একটাও? ভাইয়া শিখাইছিল যে লেড, ক্যাডমিয়াম আর মার্কারি। সো এখানে যে ক্যাডমিয়াম আছে।
ওকে ডান। নেক্সট, এই বৃত্তটা ঠিক মতো ভরাট করে ভাই, আমি হয়তো তাড়াহুড়ো করে করতে। আচ্ছা, ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস কোনটি? গ্যাস আছে সবগুলোই, কিন্তু ঝাঁঝালো গন্ধ, তোমরা যারা এক্সপেরিমেন্ট হয়তো করছো যে জানো, তাদের মনে রাখবা ঝাঁঝালো গন্ধ দেয় অ্যামোনিয়া। সো অ্যামোনিয়া হচ্ছে ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। সো এইগুলো মোটামুটি সব ইজি না? প্রথম অধ্যায় এবার কি কঠিন দিবে? অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার চতুর্থ ধাপ কোনটি? ভাইয়া 3 ধাপ আমরা হচ্ছে আগে হচ্ছে এক্সপেরিমেন্টের জন্য প্রিপারেশন নিতাম, চতুর্থ ধাপে পরীক্ষা করতাম, মনে আছে? সো এটা যদি 6টা ধাপ মনে থাকে ইজিলি দাগাই ফেলতে পারবা, এই কোশ্চেনগুলো থাকবেই। ওকে, পরীক্ষণ। তারপর আছে নিচের কোনটি বিস্ফোরক পদার্থ? বিস্ফোরক পদার্থ কি ছিল? নাইট্রোগ্লিসারিন, জৈব পারক্সাইড আর একটা টলুইন ছিল। সো এই বিস্ফোরক পদার্থের মধ্যে তো সব দিয়ে দিচ্ছে, বেনজিন, টলুইন আর হচ্ছে নাইট্রোগ্লিসারিন। সো দেখো এখানে কিন্তু সম্ভবত দুইটা অ্যান্সার চলে আসছে। আচ্ছা, নাইট্রোগ্লিসারিনটা একদম বিস্ফোরক, এটা আমরা জানি, ঠিক আছে? সো এটা হচ্ছে, ও টলুইন তো বিস্ফোরক না, টিএনটি। দেখছো, এই দেখো ভাই এক্সাম হলের প্রেশার নিয়ে নিছে। বিস্ফোরক পদার্থ কিন্তু টলুইন ছিল না, টিএনটি ছিল, টিএনটি। তো টিএনটি, নাইট্রোগ্লিসারিন আর জৈব পারক্সাইড, টলুইন কিন্তু বিস্ফোরক ছিল না। টলুইন হচ্ছে বেনজিন, টলুইন আর হচ্ছে জাইলিন, কি আর একটা কি জানো ছিল, ওই যে পরিবেশের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর টাইপের বা এই টাইপের হয়তো কিছু ছিল। আচ্ছা যাই হোক, আমার ভুলে গেছি, দেখছো এক্সাম হলে ভাই ভুলে গেছে। কোনটি উত্তেজক পদার্থ? উত্তেজক পদার্থ কি ছিল? উত্তেজক পদার্থ হচ্ছে এই যে এক্স দিয়েছিল, তাই না? এক্স দিয়েছিল, ওই যে বলছিলাম সিমেন্ট ডাস্ট থাকবে, নাইট্রাস অক্সাইডটা বারবার করে দাগাই দিছিলাম, তার মানে এটা হবে কি নাইট্রাস অক্সাইড। তাড়াতাড়ি দাও, টাইম শেষ হয়ে গেল। আগে নেক্সট চলো, কোনটি উত্তেজক পদার্থ? আবার আসছে নাইট্রাস অক্সাইড। দাগাও। বোনাস, দুইটা একই কোশ্চেন চলে আসছে। তারপরে চলো, রসায়নের সাথে সম্পর্ক আছে কার কার? গণিত, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, তিনটারই তো ছিল, তার মানে 1 2 3। তারপর আছে কি? তারপর আসে হচ্ছে মোটামুটি আমাদের শেষ। সো এই ছিল আমাদের টাইপ ওয়াইজ এমসিকিউ পার্টটা। তুমি একদম বুঝতে পারলা যে কিভাবে তোমাকে এক্সাম হলে চিন্তা করতে হবে এবং তোমার কোন কোন জায়গায় ঝামেলাটা বাঁধবে। দেখছো ভাইয়া কিন্তু এই জায়গায় এসে একটু লক হয়ে গেছিল। লক মানে কি? এই জায়গায় এসে আটকে গেছিল। দেখো নিচের কোনটি বিস্ফোরক পদার্থ? টলুইন আর নাইট্রোগ্লিসারিন। ওই যে টলুইনের সাথে কিন্তু টিএনটি ছিল, টিএনটি আর নাইট্রোগ্লিসারিন আর জৈব পারক্সাইড ছিল। ভাই কিন্তু এই জায়গায় এসে ভাইয়ারও কনফিউশন তৈরি হয়ে গেছে। সো তোমার হইতে পারে, সো ব্যাপারটা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করবো অবশ্যই। সো টাইপ ওয়াইজ সিকিউ এর মধ্যে চলো আমরা চলে আসছি। টাইপ ওয়াইজ সিকিউতে আমরা সেম কাজটা করব। প্রথমে তোমাকে টাইপ সম্পর্কে একটা ধারণা দিব, ধারণা দেওয়ার পরে এখান থেকে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করব। অ্যাট লাস্ট আমরা একটা কোশ্চেন দেখব যেটা আমরা কিভাবে সলভ করব এক্সাম হলে, কিভাবে লিখলে নাম্বার সর্বোচ্চ পাবো সেটা আমরা দেখে নিব। সো দেখো টাইপ ওয়াইজ এমসিকিউ কি আছে। টাইপ ওয়াইজ এমসিকিউ মূলত এখান থেকে সিকিউতে দুইটা টাইপই এখান থেকে বেশি আসে। সেটা হচ্ছে রসায়নের ক্ষেত্রগুলো বা রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক, এবং এখান থেকে আমি বলে দিচ্ছি স্পেসিফিক জীববিজ্ঞানের সাথে সম্পর্কটা বেশি আসে। ওই যে সালোক সংশ্লেষণ আছে না, আর হচ্ছে খাদ্যদ্রব্য সংরক্ষণের যে প্রিজারভেটিভস পার্টটা আছে না, কীটনাশকের যে পার্টটা আছে না, ওই পার্টটা থেকে আসে, জীববিজ্ঞানের সাথে সম্পর্কটা বেশি আসে। আচ্ছা, আরেকটা আছে ল্যাবরেটরি সতর্কতা সম্পর্কিত, গতবার আসছে। সো সতর্কিত সম্পর্কিত তো বুঝছই, ওই যে আমাদের গ্লাভস, তারপর হচ্ছে গ্লাভস, তারপরে অ্যাপ্রন, গগলস, এই যে জিনিসগুলো ইউজ করা হয়, অ্যাপ্রন, গগলস, হ্যাঁ, এই জিনিসগুলো যে ইউজ করা হয়, মাস্ক, এই জিনিসগুলো ইউজ করতে কেন হবে বা কোন কোন ক্ষেত্রে ইউজ করা হবে এইগুলো আসে। আর আমি যেগুলো বলছিলাম গবেষণার ক্ষেত্রে ওই যে 6টা ধাপ, ওটাও কিন্তু আসতে পারে। আর একটা আসতে পারে কি কোশ্চেন বলো তো ভাইয়া? সিকিউতে আসার খুবই চান্সেস, যে কোনো 3টা বা 2টা হচ্ছে তোমাকে তেজস্ক্রিয় রশ্মি বলতে পারে, বিস্ফোরক পদার্থ বলতে পারে, এইগুলো দিয়ে এগুলো সম্পর্কে লিখতে বলতে পারে যে এটা কেমনে, এটার কি কি পদার্থ আছে, এটা কিভাবে তুমি ইউজ করবা, তোমাকে যদি দেওয়া হয় তুমি কি কি সতর্কতা অবলম্বন করবা। সো এই আর কি। তো যদি আমি ইম্পর্টেন্স বলে দিই, দুইটাকে আমি এটাকে হচ্ছে ট্রিপল স্টার দিলাম, আর এটাকে আমি হচ্ছে মোটামুটি সতর্কতা, তো এটাকে ডাবল স্টার দিলাম। সো এই হচ্ছে মোটামুটি অবস্থা। এখন আসো আমরা শুরু করি। সো এখানে কি পয়েন্টস রিক্যাপ বলতে এটাই, যে কি পয়েন্টস রিক্যাপ বলতে এই জিনিসটা আমি আগেই বলে আসছি, জীববিজ্ঞানের সাথে যদি তোমার সম্পর্ক থাকে, জীববিজ্ঞানের সাথে যদি সম্পর্ক থাকে তোমার হচ্ছে রসায়নের বলা হয়, তাহলে ওই সালোক সংশ্লেষণের কথাটাই আসবে। এবং সালোক সংশ্লেষণে আমি তোমাকে বিক্রিয়াটাও কিন্তু সুন্দর মতো লিখে দিছি। সো 2বার করে পড়ানো হয়ে গেছে, আশা করি এটা নিয়ে প্রবলেম হবে না। আর একটা আছে যে তোমার হচ্ছে যে ফসলের ক্ষেত্রে কীটনাশক যে ইউজ করতেছো, এই কীটনাশকটা যদি বেশি ইউজ করো সেটা কেমন ক্ষতি বয়ে আনবে। সো কীটনাশকের ব্যবহার, এই জিনিসটা আসতে পারে, কীটনাশকের ব্যবহার, অথবা প্রিজারভেটিভস আছে না, প্রিজারভেটিভস, খাদ্যদ্রব্য সংরক্ষণে যে অংশটা, সো প্রিজারভেটিভস পার্টটাও এখান থেকে কিন্তু অ্যাড হতে পারে। ওকে, সো আমরা প্রিজারভেটিভ চিনি যে আমাদের খাদ্যকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য যে খাদ্য সংরক্ষকগুলো পরিমিত পরিমাণে ইউজ করতেছি সেটাকে প্রিজারভেটিভস বলতেছি। সো পরিমিত পরিমাণে, আবারও বলতেছি, বেশি হইলেই
কিন্তু ধরা। ওকে, সো এই ব্যাপারগুলো আমরা আশা করি বুঝছি। আরেকটা আমাদের টাইপ ছিল কি ল্যাবরেটরি সতর্কতা এখানেই বলছি গ্লাভস, অ্যাপ্রন, গগলস এবং আমাদের মাস্ক কেন পড়তে হবে, কারণ দেখো আমরা ল্যাবরেটরিতে বিভিন্ন কাজ যন্ত্র নিয়ে কাজ করি। সো আমি যখন এটাকে হিট দিব, এমন হইতেই পারে আমার হচ্ছে কাজ যন্ত্রটা ফেটে গেছে, তাহলে কি হবে, এর মধ্যে তুমি যে রাসায়নিক পদার্থগুলো নিছো এগুলো কি হবে, এগুলো হচ্ছে পড়ে যাবে। পড়ে গেলে যদি তোমার দেহে, তুমি ধরো এখানে একটা হাফ হাতার শার্ট পরে আসো, তার মানে তোমার ত্বকে পুড়বে, ওই যে কোরোসিভ না, এগুলো ত্বকে পুড়বে। সো আমি কি করব, অ্যাপ্রন পরবো। অ্যাপ্রন পরলে কি হবে, এগুলো আমাকে সেফটি দিবে। তারপরে তুমি কি করবা, গগলস যখন পরবা, গগলস কি করবে, চোখের সেফটির জন্য, সেফটি গগলস বলা হয়। সো এই চোখের সেফটি কেন প্রয়োজন, আমরা বিভিন্ন গ্যাস নিয়ে কাজ করি, এই গ্যাসটা বাম্পিং করে যদি তোমার চোখে চলে যায়, তোমার চোখ কিন্তু যাবে গা। সো সেই জন্য আমরা কি করবো, গগলস ইউজ করবো। মাস্ক, ওই যে আবারও গ্যাসের জন্য, গ্যাসগুলো যদি তোমার নাকের মধ্যে দিয়ে চলে যায়, তোমার শ্বাসতন্ত্রের প্রদাহ সৃষ্টি করবে, দ্যাটস মিন কি তোমাকে মাস্ক ইউজ করতে হবে। সো এই যে ওভারঅল জিনিসটা আশা করি তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো। সো গ্লাভস, অ্যাপ্রন, গগলস, মাস্ক এগুলো সবই তোমরা ইউজ করে ফেলবা। এখন আসো আমাদের এখানে রসায়নের ক্ষেত্রগুলো, রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক রিলেটেড যে সিকিউটা আছে, এটা আমরা এখন সলভ করে ফেলবো। সো দেখো আমাদের ফার্স্ট টাইপ থেকে একটা কোশ্চিন এখানে দেওয়া হয়েছে। এখানে দেখা যাচ্ছে কি, আমরা একটু যদি বড় করি এটাকে, দেখো। সো এখানে একটা বাচ্চা ছেলে দেখা যাচ্ছে যে হচ্ছে মোটামুটি এক হাতে পানি আর এক হাতে সম্ভবত একটা ওষুধ নিয়ে দাঁড়ায় আছে। আর একটা হচ্ছে আমাদের ফসলি জমিতে কি যেন একটা ছিটানো হচ্ছে, আমরা বুঝতে পারতেছি পোকামাকড় তাড়ানোর জন্য কীটনাশক দেওয়া হচ্ছে। সো আমাদের কোশ্চেনটা এরকম আসছে যে উদ্দীপকের, দেখো কোশ্চিনটা এরকম আসছে, উদ্দীপকের এ নং চিত্রে রসায়ন কিভাবে সম্পর্কিত ব্যাখ্যা করো। সো এ নং চিত্রে রসায়ন কিভাবে সম্পর্কিত, দেখো আমাদের আমরা যখন ঠান্ডা লাগে, অসুস্থ হই, ঠান্ডা লাগতে পারে, সেটা অ্যাসিডিটি হইতে পারে, অসুস্থ হই, তখন কি হয়, আমরা হচ্ছে ওষুধ সেবন করি, কেন, যাতে আমরা রিলিফ পাই। তার মানে এটা রসায়ন, এখানে হচ্ছে উদ্দীপকের এ নং চিত্রে রসায়ন কিভাবে সম্পর্কিত। সো ওষুধটার পেটের মধ্যে গেলে বা আমাদের শরীরে গেলে কি হয়, রাসায়নিক বিক্রিয়া হয়, রাসায়নিক বিক্রিয়া করে আমাদের যে কারণে আমাদের প্রবলেমটা হচ্ছে, সেই কারণটা হচ্ছে সে শর্ট আউট করে এবং সেখান থেকে আমরা রিলিফ পাই, মানে সেখান থেকে আমরা ভালো হয়ে যাই আলটিমেটলি। সো আমাদের বইয়ে যে উদাহরণটা আছে সেটা টানাটাই গুরুত্বপূর্ণ। আমাদের পেটে যদি অ্যাসিডিটি হয়, তখন আমরা কি করি, আমাদের পেটে অ্যাসিডিটি হলে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সৃষ্টি হয়। কি সৃষ্টি হয় ভাইয়া, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সৃষ্টি হয়। এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা একটা অ্যাসিড, তাহলে এই অ্যাসিডিটি দূর করার জন্য তুমি ওষুধ আকারে কি ইউজ করবা, এমন ওষুধ ইউজ করবা যারা হচ্ছে বেস বা ক্ষার। তার মানে তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড ধরো আমাদের শরীরে অতিরিক্ত পরিমাণে তৈরি হয়ে গেছে, পাকস্থলীতে আমরা এখানে ক্ষার হিসেবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অ্যাড দিলাম। সো এই দুইজন পরবর্তীতে তোমার রিয়াকশন করে কি, এক লাইনে লিখবা, রিয়াকশন করে কি করবে, এই যে ম্যাগনেসিয়াম পজিটিভ আর ক্লোরিন নেগেটিভ, সো ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর হচ্ছে আমরা জানি অ্যাসিড আর ক্ষার, মানে অম্ল আর ক্ষারের বিক্রিয়ায় লবণ আর পানি তৈরি হয়। সো লবণ আর পানি তৈরি হয়ে এটা নিউট্রালাইজ হয়ে যাবে, তখন আমার কি আস্তে আস্তে ভালো লাগবে। সো ব্যাপারটা তুমি এইভাবে বলবা, প্রথমে বলবা কি, তোমার হচ্ছে অসুস্থ হলে তোমরা হচ্ছে ওষুধ খাও, ওষুধ খেলে রাসায়নিক বিক্রিয়াগুলো হয়, যার ফলে আমাদের আস্তে আস্তে সুস্থ বোধ করি। এবার তুমি উদাহরণটা আনবা তোমার বইয়েরটা সবসময় রেফারেন্স আকারে দিবা, দেখবা বেশি নাম্বার পাচ্ছ। সো বইয়ে কি বলা আছে, আমাদের পেটে যদি অ্যাসিডিটি হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বাড়ে, তখন আমরা ওষুধ হিসেবে ক্ষার বা আমাদের হচ্ছে বেজ ইউজ করি, বেজ অল্প পরিমাণে খাই, যার ফলে আমাদের লবণ পানি উৎপন্ন হয়, ব্যাপারটা নিউট্রালাইজ হয়ে যায়, মানে নিরপেক্ষ বা প্রশমিত হয়ে যায়। ওকে, সো আমাদের এই কোশ্চেনটা এইভাবে তোমরা আগায় যাবা। আশা করি গ নাম্বারের জন্য কতটুকু লেখা লাগে সেটাও তুমি বুঝো। গ নাম্বারের জন্য মোটামুটি এক পেজ বা এক পেজের থেকে একটু কম লিখলো অনেক সময় এনাফ, এক পেজ অন্তত লিখো, ইনশাআল্লাহ নাম্বার এখান থেকে চলে আসবে, যেহেতু এটা হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন। ওকে, নেক্সট হচ্ছে উদ্দীপকের কোনটির অতিরিক্ত ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর। সো এখানে এ আর বি এর মধ্যে দেওয়া আছে, বি তে বলা আছে সবজি ক্ষেতে কীটনাশক ছিটানোর ছবি। সো তুমি যদি এখন একটা সবজি ক্ষেতে ইচ্ছা মতন কীটনাশক ছিটাইতে থাকো, তোমার পরিমাণ না জানো, তাহলে তো এটা পরিবেশের জন্য ক্ষতিকর। কারণ দেখো কি কি জিনিস হইতে পারে, তুমি যদি এখানে সবজি ক্ষেতে কীটনাশক বেশি বেশি পরিমাণে ছিটাও, প্রথম কথা, ফসলি জমিতে শুধুমাত্র যে উপকারী হচ্ছে ক্ষতিকর পোকামাকড় থাকে এমন না, উপকারী পোকামাকড় কিন্তু মারা যাচ্ছে এখানে। সেকেন্ড, এটা যখন বৃষ্টির পানিতে ধুয়ে যাবে, তখন কি এটা জলাশয়ে যে মিশবে না? জলাশয়ের মধ্যে কি আছে বলতো, জলাশয়ের মধ্যে আমাদের বিভিন্ন শৈবাল, ছত্রাক, জু প্লাঙ্কটন, মাছ, তারপর বিভিন্ন রকম অণুজীব, ব্যাকটেরিয়া যারা আছে, তারা কিন্তু বায়োম যেগুলো আছে আর কি, এই জিনিসগুলো কিন্তু আলটিমেটলি তুমি যখন কীটনাশক দিবা, এটা তো ক্ষতিকর, আলটিমেটলি তাদের উপর প্রভাব বিস্তার করবে।
দিবে। সো এরকম ভাবে তোমার কোনো কিছুরই অতিরিক্ত জিনিস ভালো না, এই ব্যাপারটা মাথায় রাখবে। সো আলটিমেটলি তুমি এটা কয়েকটা পয়েন্টে সাজায় লিখবা। জলাশয় যদি হয়, জলাশয়ের পানিতে যে পিএইচ আছে, পিএইচটা হচ্ছে নষ্ট হবে। সো আলটিমেটলি তোমার এখান থেকে পরবর্তীতে পরিবেশের উপর বায়ু দূষণ, পানি দূষণ, বিভিন্ন টাইপসের আকারে সেটা ছড়ায় যাবে। সো এটা তোমরা বর্ণনামূলক কোশ্চেন লিখতেই পারবা। সো মজার ব্যাপার হচ্ছে তুমি এখানে মোটামুটি 4-5টা পয়েন্ট যেভাবে লিখতে পারো, ঘ নাম্বারে যেটা করতে পারো, এই ধরনের কোশ্চেনগুলো একটু তোমরা যদি পয়েন্ট করে লিখো দেখবা স্যারের খাতা দেখারও সুবিধা, তোমার লেখাও সুবিধা, তোমার অল্প লিখলে অনেকখানি বুঝাই দিতে পারছো, নাম্বারটাও বেশি আসবে। সো এই ধরনের যেগুলো পরিবেশের জন্য ক্ষতিকর, ওই যে ক্ষতিকর কারণগুলো ব্যাখ্যা দিবা, এবং এখানে একটু চেষ্টা করবা যে এই ক্ষতিকারক অংশটা কিভাবে কমানো যায়, নিজের অংশটা একটু দেখানো। কারণ দেখো একটা সৃজনশীলের কিন্তু অনেকগুলো পার্ট আছে, আমরা একটু ক খ পড়ে আসছি না, ক খর মধ্যে জ্ঞানমূলক পার্ট, জিস্ট পয়েন্টটা লিখলেই হয়। আমি বলছি সংজ্ঞা টাইপ আসলে যদি এক্সাম্পল দেওয়ার সুযোগ থাকে এক্সাম্পল দিবা, কারণ সংজ্ঞা যদি ভুল হয়ে যায় এক্সাম্পলের জন্য কিন্তু নাম্বারটা কাটবে না, দিয়ে দিবে। খ নাম্বারে যেটা আসে ওই জিনিসটা সংজ্ঞাটারই ব্যাখ্যামূলক আসে। তাহলে তোমার কাজ হচ্ছে কি, তোমার এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে জ্ঞানমূলক আর একটা হচ্ছে অনুধাবনমূলক। সো জ্ঞানমূলক পার্টটা তুমি ওখানে আগে দিবা, অনুধাবনমূলক পার্টটা জাস্ট একটু ব্যাখ্যা দিয়ে দিবা। তোমার জ্ঞানমূলক পার্টে থাকে 1 মার্ক, আর ওই ব্যাখ্যাটা যে করছো ওইটাই থাকে 1 মার্ক। সো এটা মিলে 2 মার্ক তুমি কিন্তু এখানে পাবা। প্রয়োগে আসে কি হয়, আগের দুইটা পার্ট তো তোমার লেখাই লাগবে 3 নাম্বারের জন্য, জ্ঞানমূলক লেখা লাগবে মাস, অনুধাবনমূলকেরও ব্যাখ্যাটা দেওয়া লাগবে, এবং 3 নম্বরে প্রয়োগ, এটার প্রায়োগিক দিকটা বোঝানো লাগবে। 4 নম্বরে উচ্চতর দক্ষতামূলক, মানে আগের 3টা ধাপ তো তোমাকে পার করে আসাই লাগবে, তারপরে তোমাকে হচ্ছে লাস্টে তোমার কিছু মতামত এখানে বিশ্লেষণ করা লাগবে। দ্যাটস মিন ব্যাপারটা বুঝতে পারতেছো যে তুমি এখানে যেইটা তোমার যত মার্ক থাকবে ততগুলো যদি প্যারা করো, দেখবা যে দেখতেও দৃষ্টিনন্দন, নাম্বারটাও বেশি আসতেছে। সেটা হচ্ছে সিকিউতে বেশি নাম্বার পাওয়া, 10-এ 10 পাওয়ার একটা ট্রিক্স, ভালো মতন এখন থেকে অ্যাপ্লাই করো, খাতার মধ্যে লিখবে এভাবে, ইনশাআল্লাহ ফুল মার্কস ক্যারি করতে পারবা। ওকে, সো পয়েন্ট করে লেখা, এটা হচ্ছে আমার থেকে রিকমেন্ডেশনটা থাকবে। ওকে, নেক্সট আমাদের বলছে ল্যাবরেটরিতে সতর্কতা সম্পর্কিত কনসেপ্ট আমি অলরেডি বলে আসছি, মুখে যেগুলো বলছি একটু আগে সেটাই, সেফটি গগলস, মাস্ক, তারপরে আমাদের অ্যাপ্রন, এই জিনিসগুলো ইউজ করতে হবে, কেন ইউজ করতে হবে সেগুলো বলছি, সেই জিনিসটাই আসছে দেখো এক্সামে। দেখো এখানে বরিশাল বোর্ড 22-এ একটা কোশ্চিন এখানে দেওয়া আছে। প্রথমটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে আমার বলা আছে মোটামুটি অ্যাপ্রন, ঠিক আছে, অ্যাপ্রন। পরেরটা কি, এটা হচ্ছে আমার সেই গগলস, ঠিক আছে, সেফটি গগলস, চোখকে মানে হচ্ছে নিরাপত্তা দিবে। আর এটা হচ্ছে আমার সেই সি নাম্বারটা হচ্ছে মাস্ক। হ্যাঁ, মাস্ক, কোভিড-19 চলে গেল, মাস্ক তো জানোই কি ইউজ আছে। আচ্ছা, ল্যাবরেটরিতে এ ও বি এর ব্যবহার আবশ্যক। আচ্ছা, এটা একটু বড় করে দিই। ওকে, ল্যাবরেটরিতে এ ও বি এর ব্যবহার আবশ্যক কেন ব্যাখ্যা করো। এ কি অ্যাপ্রন, বি হচ্ছে সেফটি গগলস। আবারও বলছি অ্যাপ্রন কেন ইউজ হয়, যে ওই যে আমি ল্যাবরেটরিতে কাজ যন্ত্র নিয়ে কাজ করি, তো কাজ যন্ত্র থেকে যদি কোনো তাপ বেশি দিলে ফেটে যায়, তাহলে কি হবে, ওখানকার যে রাসায়নিক পদার্থগুলো বাম্পিং হয়ে তোমার শরীরে লাগতে পারে। সো এই জন্য অ্যাপ্রনটা জরুরি, এই জিনিসটা মাথায় রাখবো। অ্যাপ্রন আমাদের মোটামুটি ক্ষতিকারক রাসায়নিক পদার্থ থেকে সেফটি দিবে। এবার আসো গগলস, আমরা বিভিন্ন কি করি, আমরা বিভিন্ন হচ্ছে গ্যাসগুলো নিয়ে কাজ করি, গ্যাসগুলো মাঝে মাঝেই হচ্ছে বাম্পিং করে, উদ্দায়ী, যার ফলে যে আমার চোখের মধ্যে যাইতে পারে, নাকের মধ্যে যাইতে পারে, নাকের মধ্যে যাইতে গেলে মাস্ক দিয়ে সাহায্য করবে, চোখে যাইতে গেলে গগলস একদম চারিদিক, চোখের চারদিক দিয়ে একদম ঢেকে ফেলে, ঠিক আছে। এই গগলস আমাদের চোখকে সুরক্ষা দিবে। সো এই ব্যাপারগুলো তোমরা নিজেদের ভাষায় সুন্দর মতো লিখে ফেলবা। আর ঘ নাম্বার বলছে বর্তমান প্রেক্ষাপটে সি এর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাই বর্তমান প্রেক্ষাপট বলতে ওই যে কোভিড-19 এর ব্যাপারটা বলছে, আর আমাদের এখন ঢাকা শহরের অবস্থা তো জানোই, ঢাকা শহর না শুধু পুরো বিশ্বের অবস্থা একদমই খারাপ। সো আমাদেরকে অবশ্যই মাস্কটা পরাটা চালু রাখতে হবে, কারণ আমাদের যে আমরা দেখছিলাম যে আমাদের শ্বাসতন্ত্রে প্রদাহ সৃষ্টি করে, ক্ষতি করে, এরকম বেশ কিছু স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক রাসায়নিক পদার্থ কিন্তু পরিবেশে চলতেছে। এছাড়াও গ্লোবাল ওয়ার্মিং ঘটাইতে পারে কারা, কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে, সালফার ডাইঅক্সাইড গ্যাস আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস আছে, পরিবেশে অহরহ ঘুরতেছে। তো এইগুলো থেকে বাঁচতে গেলে তোমাকে মাস্ক পরতে হবে। আর এটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে বলছে, আর ল্যাবেও তো মাস্ক পরতে হবে, কারণ ওই যে গ্যাসগুলো যদি নাকের মধ্যে দিয়ে যায় তোমার তো তুমি অজ্ঞানও করে ফেলতে পারে। সো ক্লোরোফর্ম ধরো তুমি নাকের মধ্যে দিয়ে নিয়ে ফেলছো, অজ্ঞান হয়ে যাবা। সো দ্যাটস মিন তোমাকে ল্যাবে হোক বা বর্তমান প্রেক্ষাপটে আমাদের বিশ্বে হোক, অবশ্যই মাস্কটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে কোভিড-19 এর পরে মানুষের উপকারিতা বেশিভাবে বুঝতেছে। সো এই ছিল আমাদের এই পার্টটা। এখন আসো আমরা একটা সিকিউ প্র্যাকটিস করি, যদি আর কি 22-24 সালে কোনো সিকিউ আসে, আমি তোমাকে
হচ্ছে পুরো ব্যাপারটা ব্যাখ্যা করছি যে ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার, ঘ নাম্বার কেমনে লিখবা, কিভাবে লিখলে 10 মার্কে 10ই পাওয়া যাবে। এখন আসো, যদি আমাদের কোনো সিকিউ এসে থাকে 24 সালে, তাহলে আমরা হচ্ছে একটা প্র্যাকটিস করব। তো 2024 সালের বোর্ড সিকিউ এক্সাম হল স্ট্র্যাটেজিতে আমরা কি করব, আমরা হচ্ছে 8টা সিকিউ থাকে তো, বা আমাদের যে সিকিউগুলো থাকে এই সিকিউগুলোর মধ্যে থেকে আমরা ফার্স্ট অফ অল সবগুলো সিকিউ প্রথমে 5 মিনিট টাইম অন্তত নিবা, নেক্সট কোশ্চিনগুলো পড়ে ফেলবা, দেখবা এর মধ্যে থেকে সিলেকশন করবা কোন কোশ্চিনটা সব থেকে ভালো পারো, ওইটা দিয়ে শুরু করবা লেখা। কারণ ফার্স্ট ইমপ্রেশন ম্যাটার্স, এটা মাথায় রাখবা। ফার্স্ট ইমপ্রেশন ভালো হয়ে গেছে, স্যার তোমাকে ওইভাবে ফুল নাম্বারটা দিবে। ফার্স্ট ইমপ্রেশন খারাপ করে ফেলছো, নাম্বার কম পাবা। সো এটা হচ্ছে কোশ্চিন ফার্স্টে পিক করবা, পিক করার পরে কোশ্চেনের প্যাটার্নটা মাথার মধ্যে সাজাবা, যে ভাইয়া যেভাবে বললাম এভাবে সাজাবা, কেমনে কেমনে লিখবা, তারপরে প্রেজেন্টেশনটা দিবা, ইনশাআল্লাহ তুমি ফুল মার্কস এখান থেকে পাবা। এটা হচ্ছে এক্সাম হল স্ট্র্যাটেজি সিকিউ এর ক্ষেত্রে। এমসিকিউটা আগে তো বলছি। সো দেখো এখানে আমাদের কি হয়েছে, মজার ব্যাপার হচ্ছে তোমাদের এই জিনিসটা তো অনেক মজা দেয় যে এখান থেকে কোনো সৃজনশীল আসেনি, তো তোমার এখনই ক্লাসটা তার মানে শেষ হয়ে যাচ্ছে। সো আজকের আমাদের রসায়নের ধারণার যে চ্যাপ্টারটা এই জায়গায় আমরা শেষ করতেছি। তোমরা জানাইতে পারো ক্লাসটা কেমন লাগলো। তোমাদের সাথে আমি ছিলাম সালিম সাদমান সিয়াম ভাইয়া। হয়তো তোমরা আমাকে নতুন দেখতেছো, ভাইয়া পড়ালেখা করতেছি বুটেক্সে। সো তোমরা জানাইতে পারো ভাইয়ার যদি ক্লাসে কোনো রকম ভুল ত্রুটি হইতে পারে, ভুল ত্রুটি থাকতে পারে, সেগুলো কারেকশন করতে পারো। এবং ক্লাসটা তোমার কেমন লাগছে, লাস্ট হট হিসেবে তোমার রিভিশনে হেল্প করছে কিনা, আর যদি তোমার কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে ভাইয়াকে অবশ্যই তুমি জানাইতে পারো। থ্যাংক ইউ সবাইকে। ক্লাসটা সবাই মজা করে দেখবা, ইনশাআল্লাহ একদম এখানে এই চ্যাপ্টারের বস হয়ে যাবা। আসসালামু আলাইকুম।